আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমাদের ওয়ার্ল্ড টিচার্স ডে ছিল, মানে বিশ্ব শিক্ষক দিবস ছিল। তো আমি আজকের লেকচারটা আসলে আমি আমার যে শিক্ষককে আমি সরাসরি পেয়েছিলাম আমার এমবিবিএস এর সময়, মাইক্রোলজি ডিপার্টমেন্ট অফ ঢাকা মেডিকেল কলেজ, সেই শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। কারণ উনি আমাদের করোনা যুদ্ধে প্রথম আমাদের মাইক্রোবায়োলজি যে পরিবার রয়েছে সেখান থেকে প্রথম উনি মৃত্যুবরণ করেছেন। সেজন্য ওনার আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার আজকের লেকচারটা শুরু করতে যাচ্ছি। আগেই বলা হয়েছিল আজকে আমার লেকচারটা হবে ব্যাকটেরিয়াল গ্রোথের উপরে। আমার পরিচয় আমি আগেও বলেছি আর আজকেও আবার বলছি, যারা নতুন এসেছে তাদের জন্য। আমি ডক্টর নাসরিন ফারহানা। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ মাইক্রোবায়োলজি নিপসমে আছি। নিপসম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন। এটা অ্যাকচুয়ালি একটা পাবলিক হেলথের উপর যারা মাস্টার্স করেন তাদের জন্য একটা সরকারি প্রতিষ্ঠান। সেখানে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ মাইক্রোবায়োলজি হিসেবে আছি। আর আমার আগে যদি একটু আবার বলি যে আমার আগেও একটা পরিচয় ছিল, সেটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে আমি মানে প্রায় 8-10 বছরের মতো আমি ছিলাম। 2011 সাল থেকে 2019 সাল পর্যন্ত আমি ওখানে ছিলাম, লেকচার হিসেবে ছিলাম, প্লাস আমি এখানে পোস্ট গ্রাজুয়েশনটা করেছি ইন্টেল মাইক্রোবায়োলজি। তো ঢাকা মেডিকেলে অনেক দিনই ছিলাম। তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিপসমে চলে আসি। তো আমার স্টুডেন্টরা আসলে এখানে মানে এই লেকচারটা আয়োজন করেছে, লেকচার সেশনটা আয়োজন করেছে, এবং তাদের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য সবার সামনে আমাকে আবার প্রেজেন্ট। ওকে, ব্যাকটেরিয়াল গ্রোথ। হ্যাঁ, ব্যাকটেরিয়াল গ্রোথ আমাদের মাইক্রোবায়োলজিতে খুব ছোট্ট একটা চ্যাপ্টার, বাট ব্যাকটেরিয়ার জন্য এটাই হচ্ছে আসল চ্যাপ্টার। তো ব্যাকটেরিয়াল গ্রোথ যদি বলি তাহলে তোমরা কি আমার সাথে শেয়ার করবে যে আমরা ব্যাকটেরিয়াল গ্রোথ বলতে কি বোঝাচ্ছি বা কি বুঝি ব্যাকটেরিয়াল গ্রোথ সম্পর্কে? লেকচারটা শুরু করার আগে একটু তোমাদের কাছে একটু জেনে নিতে চাচ্ছি, একটু শেয়ার করবে? হ্যালো, কেউ শুনতে পাচ্ছ না? ওকে, ব্যাকটেরিয়াল গ্রোথ সম্পর্কে আচ্ছা ঠিক আছে, একটু পরে বলি, তোমরা আমার সাথে। আমার লেকচারের কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে আমি একা কথা বলি না, এখানে যারা আছো তোমরা স্টুডেন্টরা তারাও কিন্তু আমার সাথে পার্টিসিপেট করতে হবে। হ্যাঁ, অসুবিধা নেই, খুব ইজি। তো আজকে যে বিষয় আমরা পড়াশোনা করব সেটা খুব কিছু মানে আমরা ডেফিনিশন শিখবো অ্যাকচুয়ালি মেইনলি। কিছু গ্রোথ, মাল্টিপ্লিকেশন অফ ব্যাকটেরিয়া কাকে বলে, জেনারেশন টাইম অফ ব্যাকটেরিয়া কাকে বলে, গ্রোথ ব্যাকটেরিয়া থেকে কি ফ্যাক্টর এফেক্ট করে, ডেথ অফ ব্যাকটেরিয়া কাকে বলে, আমরা কি করে ব্যাকটেরিয়াকে কাউন্ট করি বা মেজারমেন্ট করি সেটা নিব। মেইনলি আমাদের মেইন এমফেসিসটা হবে গ্রোথ কার্ভের উপর। তোমরা জানো সেটা না, গ্রোথ কার্ভ অফ ব্যাকটেরিয়া কাকে বলে, তার কি কি ফেজ আছে, সেই ফেজগুলো ইম্পর্টেন্সটা কি। আর লাস্টে একটা ইন্টারেস্টিং আমরা জিনিস শিখবো, সেটা হচ্ছে কনস্ট্যান্ট কালচারিং সিস্টেমটা শিখবো। হ্যাঁ, চলো আমরা শুরু করি প্রথম থেকে। আমরা জানি ব্যাকটেরিয়াল গ্রোথটা হয় কিভাবে, বাইনারি ফিশনের মাধ্যমে, তাই না? এখন বাইনারি ফিশনটা কি একটু কি আমাকে শেয়ার করতে পারবে? বাইনারি ফিশনটা কি আমরা এই নিয়ে আলোচনা করেছি দুইটা ক্লাসে। কেউ কি আমার সাথে শেয়ার করবে একটু, যারা দুইটা ক্লাস করেছো? দেখাই আছে, তারপর একটু তোমাদের মুখ থেকে শুনতে চাচ্ছি। কে বলবে না? দেখাই তো যাচ্ছে, লেখাও আছে, ছবিও আছে। কেউ কি শুনতে পাচ্ছো নাকি? আচ্ছা, কে কোনো রেসপন্স করছে না, ব্যাপার কি শোনা যাচ্ছে কি কাউ? শোনা যাচ্ছে। কে Binary fission is a type of asexual reproduction in single-cell organism, which divides into two equal-sized offspring. ব্যাকটেরিয়াটা হচ্ছে একটা থেকে দুইটা হচ্ছে, তাই না? এইটা কিন্তু আর কোনো অর্গানিজমে দেখা যায় না, একমাত্র হচ্ছে ব্যাকটেরিয়াই এইটার মাধ্যমে হচ্ছে রেপ্লিকেশনটা করে বা রিপ্রোডাকশনটা করে। বাইনারি ফিশনে যেটা এখানে আবার যদি একটু দেখি, আমরা এর আগে গত ক্লাসে সেল কম্পোনেন্ট পড়েছিলাম। এখানে বাইনারি ফিশনের ক্ষেত্রে সেল কোন কম্পোনেন্টে মেইনলি এখানে কাজ করে একটু কি মনে আছে? মানে ডিভাইডেশনের ক্ষেত্রে কোন সেলের কোন কম্পোনেন্ট এখানে কাজ করে? মেসোসোম। Mesosome. মেসোজোম। কি করছে মেসোজোমটা, মনে আছে কি? Cell divide একটা সেপ্টাম তৈরি করছে, তাই না? সেপ্টাম তৈরি করছে, সে সেপ্টামের মাধ্যমে একটা সেলকে দুইটা দুইটা সেলে ডিভাইডেশন করছে, তাই না? মনে আছে তো না গত ক্লাসে পড়া? আচ্ছা ঠিক আছে।
তাহলে একটু ছোট করে বলে দিই, যেহেতু তোমরা একটু মানে কেমন যেন একটু মনে হচ্ছে লেথার্জিক হয়ে গেছো, সো একটু যদি একটু বলো ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই বাই কিভাবে হবে, ক্রস কন্টামিনেশন ভাবে বাইনারি ফিউশন। বাইনারি ফিশন। Binary fission. ঠিক আছে, সবাই ক্লিয়ার তো না? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসো আমরা কিছু ডেফিনেশন শিখবো, একদম গদবাঁধা ডেফিনেশন, কিন্তু তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট কারণ এটা এসিকিউ তে আসে। হ্যাঁ, এই গ্রোথ এবং মাল্টিপ্লিকেশন কিছু কিছু ছোট ছোট ডেফিনেশন তোমাদের এসিকিউ তে আসে। যেমন গ্রোথের ডেফিনেশন যদি বলি তাহলে এটা হচ্ছে অর্ডারলি ইনক্রিজ ইন দ্য সাম অফ অল দ্য কম্পোনেন্টস অফ দ্য অর্গানিজম। তার মানে একটা অর্গানিজম কোনো একটা পার্ট না, পুরো অর্গানিজমটা ধরে যখন সে ইনক্রিজ করবে সেম অ্যামাউন্টে, সেম ডিগ্রিতে, সেম রেটে, তখনই আমরা তাকে হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ বলবো। ঠিক আছে। আর মাল্টিপ্লিকেশনটা কি, বাইনারি ফিশনের পরে যদি একটা সিঙ্গেল ব্যাকটেরিয়া বাইনারি ফিশনের মাধ্যমে একটা সিঙ্গেল ব্যাকটেরিয়া যখন তারা একটা কলোনি তৈরি করবে বা একটা পপুলেশন গ্রুপ তৈরি করবে, তখন সেই জিনিসটাকে আমরা বলবো সেল মাল্টিপ্লিকেশন। এবং এই সেল মাল্টিপ্লিকেশনের পরে আমরা ভিজিবল যে জিনিসটা পাই সেটাকে আমরা বলি কালচার। এই যেমন ধরো একটা যদি এক্সাম্পল হিসেবে ছবিতে দেখাই, তাহলে ধরো এটা হচ্ছে কালচার প্লেট বা হচ্ছে পেটি ডিশ প্লেট। হ্যাঁ, পেটি ডিশের মধ্যে আমরা হচ্ছে ব্যাকটেরিয়াটাকে কালচার বসিয়েছিলাম, ইনকুলেশন করেছিলাম। যখন 24 আওয়ার্স পরে তাকে আমরা সুইটেবল এনভায়রনমেন্টের পরে যখন আমরা দেখলাম, তখন দেখলাম যে এখানে গ্রোথটা হয়েছে। এই যে গ্রোথটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে সেল মাল্টিপ্লিকেশনের পরে দেখা যাচ্ছে। এখন এই পুরো জিনিসটাকে আমরা এর জন্য কালচার বলছি, যেটা ভিজিবল হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথটা, সেটা হচ্ছে কালচার। ঠিক আছে। আচ্ছা, এরপর আসো কিভাবে হচ্ছে। যেমন প্রথমে যদি আমরা দেখি একটা ব্যাকটেরিয়া, তাহলে দেখা যাচ্ছে 1 ঘন্টা পরে বা সেকেন্ড আওয়ারে দেখা যাবে সে এতগুলো মানে 5টা ব্যাকটেরিয়াতে কনভার্ট হচ্ছে, কিন্তু থার্ড আওয়ারের পরে দেখা যাচ্ছে সে 15টা ব্যাকটেরিয়াতে কনভার্ট হচ্ছে। এবং এট দ্য এন্ড অফ ফিফথ আওয়ার মানে 6 আওয়ারের মধ্যে আমরা দেখবো যে মাল্টিপল ব্যাকটেরিয়া কলোনি ফর্মেশন করেছে, যেটা আমাদের ভিজিবল হয়ে যাচ্ছে। ঠিক আছে। এভাবেই আসলে বাইনারি ফিশনের মাধ্যমে ব্যাকটেরিয়াটা গ্রোথ তাদের সার্কেলটা পূরণ করে। এখন আসো হোয়াট ইজ জেনারেশন টাইম। খুবই কমন একটা কোশ্চেন, তোমরা অনেকবার শুনেছো এবং এটা পরীক্ষার জন্য প্রায় আসে। এবং শুধু তাই না, এটা কিন্তু তোমার এমসিকিউতে আসে এবং যখন ভাইবা তো এটা ধরে। খুবই সিম্পল। জেনারেশন টাইম মানে একটা জেনারেশন হতে তোমাদের কতটুকু সময় লাগবে, মানে ব্যাকটেরিয়া কতটুকু সময় লাগবে সেটাকে জেনারেশন টাইম বলে। তার মানে যখন একটা ব্যাকটেরিয়া তার ডাবল নাম্বার হতে থাকবে তখন যে সময়টুকু লাগবে সেটাই হচ্ছে জেনারেশন টাইম। এর কিছু রাশভারী কথা আছে, কিছু থিওরিটিক্যাল কথা আছে। যেমন ইট ইজ দ্য টাইম টেকেন বাই এ ব্যাকটেরিয়া টু বিকাম ডাবল ইন নাম্বার আন্ডার অপটিমাম কন্ডিশন অফ গ্রোথ। এই প্রতিটা ওয়ার্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট যখন আমি জেনারেশন টাইমের একটা ডেফিনেশন ডেসক্রাইব করতে যাব তখন। ঠিক আছে। আশা করি তোমরা ডেফিনেশনটা তোমাদের মনে থাকবে। হ্যাঁ, যদি ছবি দিয়ে একটু বোঝাতে চাই তাহলে দেখো, যদি একটা সেল থাকে, যদি একটা না ফার্স্ট জেনারেশনে তারা 2টা সেল হবে, তাই না? আচ্ছা, এটা কি ইকুয়েশনে হয় তোমরা কি একটু বলতে পারবে? এটা কিভাবে হচ্ছে, একটা থেকে দুটো হচ্ছে, দুটো থেকে চারটা হচ্ছে, এই ইকুয়েশনটাকে কি বলে? এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল ইকুয়েশনটা। তার মানে 2 টু দি পাওয়ার n, সরি কি n টু দি পাওয়ার 2, তাই না? এটা সূত্রটা কি n টু দি পাওয়ার 2, তাই না? এক্সপোনেনশিয়াল ইকুয়েশনের n টু দি পাওয়ার 2। ঠিক আছে। সো ডাবল ডাবল নাম্বার যখন হবে অপটিমাম কন্ডিশন অফ গ্রোথ সাইকেলে, তখনই হচ্ছে সেই সময়টুকু আমরা বলবো জেনারেশন টাইম। ওকে। আচ্ছা, যদি এক্সাম্পল হিসেবে বলি, আমরা এখানে 3টা এক্সাম্পল নিয়ে আসছি, যেটা তোমাদের বইতেও আছে, রিভিউ বইতেও আছে। এই 3টা আনার উদ্দেশ্য হচ্ছে মনে রাখার জন্য। এক হচ্ছে মনে রাখার জন্য, আরেকটা হচ্ছে যে একদম টিপিক্যাল এই জেনারেশন টাইমটা, যেটা দিয়ে আমরা অন্যান্য ব্যাকটেরিয়াকেও আমরা মানে কম্পেয়ার করতে পারি। যেমন এশিশিয়া কোলাই আমরা সবাই জানি, তাই না? না, ব্যাকটেরিয়াকে আমরা সবাই চিনি। এটা ডাবল হতে সময় লাগে কমপক্ষে 20 মিনিট, 18 থেকে 20 মিনিট সময় লাগে। আবার একদিকে হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা কিন্তু ডাবল, তার জেনারেশন টাইমটা লাগবে হচ্ছে 18 থেকে 20 ঘন্টা। আবার মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, সেটা হচ্ছে 18 থেকে 20 দিন। ঠিক আছে। লেপ্রিটা কি করে? মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি কি ডিজিজ প্রোডাকশন করছে? লেপ্রোসিস। লেপ্রোসিস করছে। ঠিক আছে। তাহলে দেখো, ইশিশিয়া কোলাই যেহেতু 18 থেকে 20 মিনিটের মধ্যে সে তার একটা থেকে ডাবল জেনারেশন করতে পারছে বা ডাবল নাম্বার করতে পারছে, সেজন্য ইশিশিয়া কোলাই কিন্তু আমাদের কালচার প্লেটে বসানো এবং তার গ্রোথ পাওয়াটা বা তার কালচার ভিজিবল কালচার দেখা, গ্রোথ দেখাটা কিন্তু খুব ইজি। আমরা 24 ঘন্টা পরে কিন্তু তাকে প্রচুর পরিমাণে গ্রোথ দেখতে পাই কালচার মিডিয়াতে।
কিন্তু মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দেখো তার ডাবলিং টাইম বা জেনারেশন টাইমটা হচ্ছে 18 থেকে 20 ঘন্টা। তাহলে তো আপনি তার যদি কালচার পেটে বসায়, তাহলে আমার একটা টিউবারকুলোসিস থেকে আমার আরেকটা মাইক্রোব্যাকটেরিয়ামে যেতে তার 20 ঘন্টা সময় লাগবে। তার মানে আমার একদিনে বেশি আমার মাত্র 2টা মাইক্রোব্যাকটেরিয়াম পাবো। সে কারণে তার যখন কালচার করা হয় তখন তার প্রায় 6 to 8 উইকস পরে আমরা তার কালচার প্লেটটা অবজার্ভ করি, কারণ তার আগ পর্যন্ত আমরা আসলে তেমন কিছু পাই না। অন্যদিকে মাইক্রোবিয়াম লেপ্রি যেখানে দেখো যে কালচার প্লেটে যদি আমি বসাই, তাহলে ডাবলিং টাইম বা জেনারেশন টাইমটা হবে আর 18 to 20 days। দেখো অনেক দিন, তাই না? তো তার তো আরো কঠিন অবস্থা। এই জন্য এই লেপ্রিটাকে সাধারণত কালচার মিডিয়াতে বসানো যায় না, বা বসাতে গেলে একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ তার মিডিয়াতে গ্রো করতে অনেক সময় লাগে। তো আমরা লেপ্রোসিটাকে বা লেপ্রিটাকে আমরা সেপারেটলি অন্যভাবে আমরা ডায়াগনোসিস করে থাকি। এটাই হচ্ছে তোমার জেনারেশন টাইমের ইম্পর্টেন্স। কি ইম্পর্টেন্স? যে তার জেনারেশন টাইমের উপর ডিপেন্ড করে আমরা তাকে কি কালচার মিডিয়াতে বসাবো এবং কখন সেই কালচার মিডিয়াকে অবজার্ভ করে আমরা সেই ব্যাকটেরিয়াকে ডায়াগনোসিস করতে পারবো, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ডিপেন্ড করে জেনারেশন টাইমের উপরে। ক্লিয়ার হলো সবাই? ম্যাম কোনোভাবে কি জেনারেশন টাইমকে কন্ট্রোল করা যায়, যদি আমাদের কালচার করার জন্য মানে কমায় নিয়ে আসা যায় কোনোভাবে? না না, এটা হচ্ছে স্পেসিফিক করে থাকে। সেজন্য আমি বলছি যে এই তিনটা ব্যাকটেরিয়ার কালচার জেনারেশন টাইমটাকে তারা মানে বলা হয় যে অন্যান্য ব্যাকটেরিয়ার সাথে কম্পারিজন করার জন্য এটাকে একদম আদর্শ বলা যায়। আর এটাকে কন্ট্রোল করা যায় কিভাবে না মনে হয়, আমি আমার যতটুকু জ্ঞান আমার মনে হয় না এভাবে কন্ট্রোল করা যায় কালচারের জন্য। বরং কালচারের পরিবর্তে অন্য কোনো ভাবে এটাকে ডায়াগনোসিস করা যায় কিনা সেই পদ্ধতিটা আবিষ্কার হয়েছে, কিন্তু কালচারের ভিতরে জেনারেশন টাইমটাকে কমিয়ে কিভাবে করা যায় সেটা এখন পর্যন্ত মনে হয় না এটা নিয়ে কোনো রিসার্চ হয়েছে। আমি জানি না আসলে, হতেও পারে, আমি জানি না আসলে। থ্যাংক ইউ। কে প্রশ্নটা করেছিলে? ম্যাম আমি মাকসুদা সুলতানা মুন, ঢাকা মেডিকেল কলেজ 75 ব্যাচ। 75। ওকে, থ্যাংক ইউ, বাট আমি আসলে জানি না। হ্যাঁ ঠিক আছে, আমি নেক্সট টাইম আচ্ছা আমি তোমার প্রশ্নটা জেনে তোমাকে জানাবো। থ্যাংক ইউ মন। থ্যাংক ইউ ওকে, ম্যাম। এখন একটু এই প্রশ্নটার উত্তর যদি তোমরা দাও, which of the following is the best definition of generation time in bacteria? কোনটা হবে একটু বলো তো। Ma'am, B. B. The length of the time is takes for a population of cells to double, তাই না? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এবার একটু বলো, the generation time for Escherichia coli is 20 minutes. 20 minutes। 20 minutes. ঠিক আছে, ভুল হবে না তো? না ইনশাআল্লাহ, এটা তোমাদের এমসিকিউ তে আসে। হ্যাঁ সেজন্য আমি এটা বলে দিই। ওকে, আসো এখন কিছু এতক্ষণ গ্রোথ পড়লাম, এখন গ্রোথের উল্টো দিকটা পড়ছি, ডেথ। হ্যাঁ, ব্যাকটেরিয়াল ডেথ। ব্যাকটেরিয়াল ডেথ যেমন গ্রোথের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম কি হবে, ওদের ডেফিনেশনটা কি ছিল মনে আছে? গ্রোথ ছিল Ma'am, orderly increase in the sum of cell একটা components of the organism. all components of organism। আর ডেথটা কি করবা হচ্ছে, শুইবা? আর ডেথটা রুম হচ্ছে উঠা আবার শিয়ালা উঠার আগে জিজ্ঞেস করতা। সাউন্ড হচ্ছে, একটু সাউন্ডটাকে বন্ধ করা যায়? আমি কনসেন্ট্রেশন করছি। আরো কিছু মানে ইয়ে করা। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা ডেথটা মানে কি? ডেথটা হচ্ছে ঠিক তার অপোজিটটা, irreversible loss of the ability to reproduce বা growth বা সেল ডিভিশন। তার মানে তার যে লস অফ অ্যাবিলিটি হবে সেটা একেবারে ইরিভার্সিবল হবে, কোনোভাবেই তাকে আর আগের ফর্মে ফেরত আনা যাবে না, তখনই একটা ব্যাকটেরিয়ার ডেথ হবে। তার মানে সে যখন কোনো গ্রোথ করতে পারবে না, কোনো সেল ডিভিশন হবে না, কোনো বাইনারি ডিভিশন হবে না, আর কোনো গ্রোথই হবে না, তখনই একটা ব্যাকটেরিয়া ডেথ হয়ে যাবে। সো যখন ব্যাকটেরিয়া ডেথ হবে তখন কি এটা কোনো কলোনি ফর্মেশন করতে পারবে, বা আমরা কোনো ভিজিবল কালচারে কোনো ভিজিবল কলোনি দেখতে পাবো? কি মনে হয়? নো ম্যাম। না ম্যাম। না ম্যাম। দেখতে পাবো না ম্যাম। হ্যাঁ না ম্যাম। হ্যাঁ গুড, থ্যাংক ইউ। কারণ সে যখন কোনো গ্রোথ করতে পারছে না, কোনো সেল ডিভিশনও করতে পারবে না, কোনো বাইনারি ফিশন মাল্টিপ্লিকেশন কিছুই করতে পারবে না। সো আমরা তার কালচার মিডিয়াতে যখন আমরা দিব, তখন যদি ডেথ হয়ে যায় ব্যাকটেরিয়া, তাহলে আমরা সেই ব্যাকটেরিয়াকে আর ভিজিবল কোনো কলোনি দেখতে পাবো না। ঠিক আছে? আচ্ছা, এরপর আসলে মজার ব্যাপার, ব্যাকটেরিয়াকে আমরা কিভাবে কাউন্ট করি। আমরা যেমন মানুষের মাথা গুণে মানুষ কাউন্ট করি, তেমনি আমরা কিন্তু ব্যাকটেরিয়াকে কাউন্ট করতে পারবো। অনেকগুলো পদ্ধতি আছে, সেগুলো একটু জানবো।
তবে কিভাবে কাউন্ট করতে হয় সেটা একটু শুনে নাও। টোটাল কাউন্ট কাকে বলে, আর একটা হচ্ছে ভায়াবল কাউন্ট কাকে বলে। টোটাল কাউন্টটা হচ্ছে, এখানে দেখো কি বলছে যে লাইনা, এখানে পুরো সবকিছু মিলে যেটা হবে সেটা হচ্ছে টোটাল কাউন্ট। এর মধ্যে যদি কোনো ডেড ব্যাকটেরিয়া থাকে এছাড়া যতগুলো মানে লাইভ ব্যাকটেরিয়া থাকবে সেগুলো হচ্ছে ভায়াবল কাউন্ট। তার মানে একটা কলোনিতে বা একটা কালচার মিডিয়াতে যদি আমি ডেড এবং লাইভ ব্যাকটেরিয়া দুটোই পেয়ে থাকি, সেক্ষেত্রে টোটাল কাউন্টটাকে আমি বলবো, টোটাল পপুলেশনটাকে আমি বলবো টোটাল কাউন্ট। কিন্তু আমি যদি দেখি যে না, সেখানে হচ্ছে আমার ডেড ব্যাকটেরিয়া আছে, কোন সমস্যা, আমি ইকো শুনতে পাচ্ছি। হ্যালো, স্যার কথা দুইবার আসতেছে। হ্যাঁ আমি বুঝতে পারছি না কেন। এখন শোনা যাচ্ছে? এখন ঠিক আছে এখন? জি স্যার। ওকে, তাহলে একটা কালচার মিডিয়াতে যদি পুরো ওখানে ডেডও হতে পারে, লাইভ ব্যাকটেরিয়া থাকতে পারে, যখন আমি লাইভ ব্যাকটেরিয়াকে নিব তখন সেটা হবে ভায়াবল কাউন্ট। কিন্তু আমি যদি দেখি যে ওখানে ডেড ব্যাকটেরিয়া আছে বাট সেটা কলোনি আমার দেখা যাচ্ছে না, বাট ওই ডেড এবং লাইভ ব্যাকটেরিয়া টোটাল মিলে যেটা হবে সেটা আমার টোটাল কাউন্ট হবে। বাট আমার যেটা লাইভ থাকবে সেটাকে আমি ভায়াবল কাউন্ট হিসেবে গণ্য করব। ঠিক আছে, এখন এই ডেড ব্যাকটেরিয়া দেখার একটা উপায় আছে বলেছি না, এটা হচ্ছে সেটা। ফ্লোরেসেন্স স্টেনিং এর মাধ্যমে কিন্তু আমরা ডেড ব্যাকটেরিয়া এবং লাইভ ব্যাকটেরিয়া দুটোই দেখতে পারবো। এখানে দেখো ফ্লোরেসেন্স স্টেনের মাধ্যমে এই যে গ্রিন গুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে লাইভ ব্যাকটেরিয়া, আর এর মাঝে মাঝে যে রেড গুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ডেড ব্যাকটেরিয়া। ঠিক আছে, তাহলে এখন তোমরা বলো এখানে কোনটা টোটাল কাউন্ট হবে আর কোনটা ভায়াবল কাউন্ট হবে? গ্রিন এন্ড রেড হচ্ছে দুইটা মিলাই টোটাল, আর ভায়াবল শুধু গ্রিনটা হবে। ভায়াবল শুধু গ্রিনটা। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। ক্লিয়ার তো না, কনফিউশন নাই? ওকে, এখন আসো আমরা কিভাবে এই ব্যাকটেরিয়াল গ্রোথটাকে কিভাবে মেজারমেন্ট করি বা কনসেন্ট্রেশনটাকে কিভাবে আমরা দেখি। একটা হচ্ছে সরাসরি আমরা সেল কাউন্ট করতে পারি, আবার হচ্ছে কিছু হচ্ছে যে তার বায়োমাসটাকে ডেনসিটি হিসেবে আমরা ওয়েট করে দেখতে পারি, আবার কিছু আছে যে টার্বিডিটি টেস্টের মাধ্যমে যে তার গ্রোথ হলো কিনা সেটা আমরা টেস্ট করতে পারি। আমি ডিটেলসে যাব না, কিছু ছবির মাধ্যমে তোমাদের একটু বোঝাই। যেমন আমরা কিভাবে আমরা সরাসরি ব্যাকটেরিয়াল কাউন্ট করতে পারি। তোমরা কি এই স্লাইডটার কথা পরিচিত? তোমাদের এই স্লাইডটা, এই একটা চেম্বার, কাউন্টিং চেম্বার, তোমরা কিসে পড়েছো? ফিজিওলজিতে দেখেছিলাম। ফিজিওলজি জি ম্যাম। সে দেখেছো বলো তো এই কাউন্টিং চেম্বারটা কি জন্য ইউজ করা হচ্ছে ফিজিওলজিতে? ব্লাড সেল কাউন্টের জন্য। কি নাম ছিল এই কাউন্টিং চেম্বারটার নাম? নিউবার কাউন্টিং নিউবার কাউন্টিং চেম্বার। নিউবার কাউন্টিং চেম্বার। ওকে, থ্যাংক ইউ। নিউবার কাউন্টিং চেম্বার সেম প্রিন্সিপালে এখানে হয়। একটু সাউন্ড অফ করে দাও, আমি কথা বুঝতে হচ্ছে। সেম প্রিন্সিপাল এখানে নিউবার্স কাউন্টিং চেম্বার দিয়ে আমরা হচ্ছে যে আমাদের যে ব্লাড সেলগুলোকে আমরা কাউন্ট করি। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে পেট্রোফোসা চেম্বার। ওখানে নিউবার্স একজন সায়েন্টিস্টের নাম দিয়ে হয়েছিল, এখানে দুজন সায়েন্টিস্টের নাম দিয়ে এই কাউন্টিং চেম্বারটা তৈরি। হ্যাঁ, ওনাদের নাম হচ্ছে পেট্রোফ এন্ড হাউসার চেম্বার। ওনারা যেটা করেছেন সেটা হচ্ছে এখানে আমরা যদি একটা ব্যাকটেরিয়াল গ্রোথ থেকে একটা ব্যাকটেরিয়া মানে একটা কলোনি নিয়ে সেখানে রাখি, তাহলে এরকম আমরা আন্ডার মাইক্রোস্কোপে এই ধরনের একটা কাউন্টিং চেম্বারের মতো দেখতে পাবো। অনেকগুলো আমরা স্কোয়ার ঘর পাবো, এর মধ্যে মিডল মোস্ট যে ঘরটা থাকবে, স্কোয়ার সেলটা থাকবে, ঘর বলতে ঠিক হচ্ছে না, সেলটা থাকবে, সেই মিডল মোস্ট স্কোয়ার সেলটার মধ্যে যে ব্যাকটেরিয়াটা পাবো সেটাকে আমরা কাউন্ট করে একটা গাণিতিক হিসাব করে তখন আমরা এটাকে বের করব যে কতটুকু ভায়াবল ব্যাকটেরিয়া আমাদের ওই কলোনির মধ্যে আছে। এটা হচ্ছে আমরা সরাসরি যেভাবে দেখতে পাই ব্যাকটেরিয়াকে কাউন্ট করব কিভাবে। ঠিক আছে, আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে একটু মেশিনারিজ ব্যবহার করতে হবে। এখানে একটা কল্টার কাউন্টার বলা হয়, ডিভাইসটা বলা হয়, এটা একটা ইলেকট্রনিক ডিভাইস। সেখানে তারা এটার ভিতরে হচ্ছে সেলগুলোকে ব্যাকটেরিয়ার কলোনিটাকে দিয়ে দেওয়া হলে তারা একটা রেপ করবে,
কি বলে ইলেক্ট্রোলাইট সলিউশন একটা থাকবে, সেটার মাধ্যমে তারা আমাদের একটা মেশিনের মধ্যে দিয়ে দিবে যে এটার মধ্যে কতটুকু কলোনি ব্যাকটেরিয়া আছে বা কত অ্যামাউন্টের ভায়াবল কাউন্ট দেখা দিবে যে কতটুকু লাইভ ব্যাকটেরিয়া এখানে আছে। সেটা এই ইলেক্ট্রোলাইট সলিউশনের মাধ্যমে ওরা একটা স্ক্রিনের মধ্যে দিয়ে দিবে যে এতটুকু সলিউশন এতটুকু কাউন্ট আছে। ঠিক আছে, এই একটা উপায় গেল। আচ্ছা, আমরা যেটা সবচেয়ে বেশি করি আমাদের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে বা মাইক্রোবায়োলজি ল্যাবরেটরিতে, সেটা হচ্ছে এই সিরিয়াল ডাইলিউশন টেকনিকটা বা মেথডটা। এটা যেটা করা হয়, একটা আমরা কালচার মিডিয়া যেটা পাই, সেই মিডিয়া থেকে আমরা কালচার মানে কি বলবো কলোনিটাকে নিয়ে আমরা করি কি একটা টেস্ট টিউবে আগে থেকে 9 ml এর একটা সলিউশন বানিয়ে রাখি। সেটার ভিতরে আমরা সেই কলোনিটাকে সাসপেনশনটাকে আমরা 1 ml সাসপেনশন আমরা সেটার মধ্যে অ্যাড করি। তাহলে এই টেস্ট টিউবের মধ্যে কতটুকু ইয়ে থাকলো, ফ্লুইড থাকলো, 1 ml নিলাম এই ব্যাকটেরিয়াল সাসপেনশন থেকে, আর আগে ছিল 9 ml। তাহলে এটার ভিতরে কতটুকু থাকলো? 10 10 ml 10 ml। এই 10 ml থেকে আবার এই 10 ml সলিউশন থেকে আবার 1 ml নিব নেক্সট টেস্ট টিউবে, সেখানে আমার আগে থেকে 9 ml তৈরি করা ছিল। সো এখানে কিন্তু 1:10 হিসেবে সে ডাইলুশন হয়ে গেল। এই ডাইলুটেড সলিউশন থেকে আমি আবার 1 ml নিব আবার 9 ml সলিউশনে, তাহলে এখানে আমার ডাইলুশনটা হবে 1:100। তাহলে 10⁻² সিরিয়াল ডাইলুশনে আমি যদি এই ডাইলুশনটা করতে থাকি এবং প্রত্যেকটা ডাইলুশনে যদি আমি একটা কালচার প্লেটে এটাকে কালচার করি, তখন দেখা যাবে যে 1:10⁶ ডাইলুশনে গেলে তখন এখানে মাত্র 2টা কলোনি আমি পাবো। সো এই যে লাস্টের যে কলোনিটা পাবো, এখান থেকে কিন্তু আমি একদম গুনে গুনে দেখতে পারবো যে আমার কয়টা ভায়াবল ব্যাকটেরিয়া আছে বা যেটা কাউন্ট করছি আমরা। হ্যাঁ, সো তাহলে বুঝতে পারছো যে টোটাল কাউন্ট এবং ভায়াবল কাউন্ট এই শব্দ দুটোর ইম্পর্টেন্সটা কি, যে আমরা যখন ব্যাকটেরিয়ার কলোনি কাউন্ট করব তখন কিন্তু আমার এই শব্দগুলো আসবে, এবং সেটা আমরা সবচেয়ে বেশি করি এই সিরিয়াল ডাইলিউশন মেথডের মাধ্যমে, যেখানে আমরা 10⁻n এর হিসাব করে সিরিয়াল ডাইলিউশন করে করে এবং টেস্ট করে করে প্রতিটা ডাইলিউশনে একবার করে কালচার প্লেটে বসাই, এবং তখন আমরা লাস্ট যেটাতে দেখি যে একদম 2টা কলোনি বা একটু খুব কম কলোনি আসে, তখন আমরা সেখান থেকে কাউন্ট করি। ঠিক আছে, এবং সেটাকে এই যে একটা ইকুয়েশনের মাধ্যমে তখন আমরা বলি এখানে কতটা সিএফইউ মানে কলোনি ফর্মিং ইউনিট। হ্যাঁ, এটাকে আমরা করব ডাইলুশন ফ্যাক্টর মানে কতটুকু ডাইলুশনে আমরা এটাকে পেলাম। যেমন এখানে হবে 10⁶ ডাইলুশন। হ্যাঁ, সো এখানে হবে 10⁶ ডাইলুশন। আর কত ভলিউম পেলাম সেটা হচ্ছে আমরা 1 ml দিয়েছিলাম, 0.1 ml দিয়েছিলাম কালচার প্লেটে। সো 0.1 ml এখানে 10⁶, আর এখানে আমি কয়টা কাউন্ট পেয়েছি 2, তখন আমি পাবো এখানে কয়টা সিএফইউ পার ml। ঠিক আছে, এটা হচ্ছে আমরা সবচেয়ে বেশি কাউন্ট করে থাকি আমাদের ল্যাবরেটরিতে। হ্যাঁ, আচ্ছা, এরপর আসো আরো কিছু করি, যেটা হচ্ছে আমরা এখানে ম্যাম একদম ম্যাম আচ্ছা, জি সব বলেন। ব্যাকটেরিয়ায় কি ম্যাম ফ্লুorescence স্টেইনিংটা নিবে? ফ্লুorescence স্টেইনিং, আচ্ছা তুমি একদম প্রথমটা এটা বলছো? জি ম্যাম, সব ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি এটা পসিবল কিনা? হ্যাঁ, মোটামুটি সব ব্যাকটেরিয়ায় এটা করা হয়, তবে ফ্লুorescence স্টেনিংটা সব ব্যাকটেরিয়াতেই করা হয় আসলে, খুব কম না। এটা আসলে অন্যরকম একটা স্টেনিং, তো এটা শুধু দেখা হয় যে ভায়াবল এবং নন ভায়াবল আছে কিনা ব্যাকটেরিয়া সেটা দেখার জন্য, অন্য কোনো কিছুর জন্য কিন্তু দেখা হয় না। সেজন্য এটা ইজিলি দেখা যায়, এটা সমস্যা হয় না। হ্যাঁ, জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আর আর ফ্লুorescence স্টেনিং এ আরো অনেক কাজ আছে, তবে এটা হচ্ছে শুধুমাত্র ভায়াবল কাউন্ট করার জন্য আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আবার আসি। আমরা আর কিছু পদ্ধতিতে আছে যেটা হচ্ছে একদম গ্রসলি আমরা একটা দেখতে পারি, যেমন দুইটা ভাবে করি। একটা হচ্ছে কালচার প্লেটের ভিতরে আমরা একটা সলিউশন বানাই, ব্যাকটেরিয়াল সলিউশন বানাই, সেটা আমরা ঢেলে দিই, ঢেলে দিয়ে এটাকে পুরো কালচার প্লেটে ছড়াই দিই, 24 ঘন্টা রাখি 37 ডিগ্রি সেন্টিগ্রেডে, এবং তারপর দিন আমরা দেখি যে 24 ঘন্টা পরে এখানে কি কতগুলো কলোনি ফর্মেশন হলো। একদম একটা মানে রাফ একটা আইডিয়া নিয়ে নিই আমরা। আরেকটা ভাবে করি ওই একই রকম একটা ব্যাকটেরিয়াল ডাইলিউশন বা সাসপেনশন করি, এটা নিয়ে একটা স্প্রেডার দিয়ে আমরা পুরোটা একদম করে স্প্রেড করে দিই, এবং 24 ঘন্টা পরে আবার তাকে দেখি। ঠিক আছে, এইভাবে আমরা হচ্ছে মোটামুটি একটা ব্যাকটেরিয়াল কলোনিকে ডাইলিউশন করতে কাউন্ট করতে পারবো। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সবচেয়ে সফিস্টিকেটেড যেটা, একদম খুবই মানে খুব কি বলবো একদম খুবই সফিস্টিকেটেড, সেটা হচ্ছে এই স্পেকট্রোফটোমিটার। এই স্পেকট্রোফটোমিটার এত ন্যানোমিটার পর্যন্ত তারা হচ্ছে ব্যাকটেরিয়াল কাউন্ট করতে পারে, মানে একদম খুবই সূক্ষ্ম। একটা কিন্তু ডিএনএ মলিকুলটাকে কাউন্ট করে, আরএনএ মলিকুল কাউন্ট করে, মানে খুবই সূক্ষ্ম একটা ইনস্ট্রুমেন্ট একটা। এখানে যেটা করে
এই এই যে এখানে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এই ছবির ভিতরে এটার ভিতরে কিছু কিছু মানে ঘর মতো আছে, সেখানে টেস্ট টিউব ঢুকানো যায়, বিভিন্ন ধরনের জিনিসপত্র ঢুকানো যায়, একটা সেল আছে। এখানে যদি টেস্ট টিউবটা আমি ঢুকিয়ে দিই এবং সেখানে যদি ব্যাকটেরিয়া গ্রোথ করে থাকে, তখন তারা একটা ইয়ে করে, রে পাস করে। রে পাস করলে তখন যদি এটা ব্যাকটেরিয়াল গ্রোথ থাকে, তখন এখানে ওই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, সেই স্ক্রিনের মধ্যে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন হয়। সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে বোঝা যায় যে এখানে কতটুকু ব্যাকটেরিয়া আছে, মানে ওই গ্রাফটা এমন ভাবে তৈরি করা যে কতটুকু ন্যানোমিটার বা কতটুকু পার মাইক্রোলিটারে আছে, সেটা এই গ্রাফের মাধ্যমে দেখা যায়। সো এটাও কিন্তু আমরা খুব সহজে দেখতে পাই। তবে এটা একটা প্রবলেম হচ্ছে, এটা এতটাই সফিস্টিকেটেড যে একটু মানে একটু কন্টামিনেশন বা একটু ফলস ইয়ে হওয়াটা চান্সটা বেশি থাকে। তো এই জন্য হচ্ছে, আর একটু এক্সপেন্সিভও। হ্যাঁ, সো আমরা এটা একটু আমাদের, যদিও আমাদের ঢাকা মেডিকেল কলেজের যে পিসিআর ল্যাবটা, যেখানে আমরা আমাদের থিসিস স্টুডেন্টরা কাজ করে, সেখানে আমাদের এটা আছে। তো আমরা সাধারণত যখন আমরা পিসিআর করি, পিসিআর নামটা কি তোমাদের কাছে পরিচিত? পলিমারেজ চেইন রিঅ্যাকশন। পলিমারের চেইন রিঅ্যাকশন। হ্যাঁ, আমরা ডিএনএ ডিটেকশন করি। তো ওখানে যখন আমরা ডিএনএ ভলিউম বা ডিএনএ কতটুকু কনসেন্ট্রেশন আছে সেটা দেখার জন্য আমরা এই স্পেকট্রোফটোমিটারটা ইউজ করে থাকি। সো খুবই সফিস্টিকেটেড এবং খুব ভালো, মানে খুব সুন্দর দেখা যায় আর কি। আচ্ছা, আরেকটা যেটা করে, এটা অবশ্য আমাদের এখানে হয় না, এটা একটু ট্রিকি পার্ট। সো এটা যেটা হচ্ছে মেমব্রেন ফিল্ট্রেশন করি আমরা, একটা ফিল্টারের মাধ্যমে আমরা যে ব্যাকটেরিয়াটা পাচ্ছি, ব্যাকটেরিয়াটা গ্রোথটাকে আমরা ফিল্টারের মাধ্যমে এই নিউট্রিন আগার মিডিয়াতে আমরা গ্রো করে রাখি, এবং সেটা হচ্ছে যে যে ইয়েটা হবে কলোনিটা, এই এই ফিল্টার পেপারে সেটা গ্রো করবে। করার পরে তখন আমরা এই ফিল্টার পেপার থেকে কলোনিটাকে নিয়ে তখন আমরা ওই পোরের সাইজ অনুযায়ী আমরা সেটা কাউন্ট করে থাকি। কারণ অনেক সাউন্ড শুনতে পাচ্ছি। আচ্ছা, ফিল্টারের ভিতরে কলোনিটা থাকে, সো ওইটা থেকে আমরা কাউন্ট করে থাকি। এটা অবশ্য আমাদের দেশে করা হয় না, এটা বাইরে রিসার্চ পারপাসে করা হয়। তবে জাস্ট তোমাদের জানার জন্য আর কি একটা শেয়ার করলাম তোমাদের সাথে, একটা নতুন জিনিসের জন্য শেয়ার করলাম। তবে এটা আমাদের দেশে হয় না। হ্যাঁ, আচ্ছা, অনেকটুকু পড়া হলো, এখন একটু সুন্দর করে বলো যে ইন এ ভায়াবল প্লেট কাউন্ট ইচ ড্যাশ রিপ্রেজেন্টস এ ড্যাশ ফ্রম দ্য স্যাম্পল পপুলেশন। কোনটা আনসার হবে? সেল কলোনি, কলোনি সেল, আওয়ার জেনারেশন, না সেল জেনারেশন? এখানে এই যে খালি অংশটুকু আছে, সেখানে কোন ওয়ার্ডটা বসবে এখানে? একটু কি কঠিন হয়ে গেল? মৃণাল, একটু স্ক্রিনে দাগ দিচ্ছ। In a viable plate count, each cell represents a colony from the same population, নাকি each colony represents a cell from the same population, নাকি each hour ইচ represents কলোনি। সেল কলোনি। colony cell, নাকি কলোনি সেল। কলোনি সেল হবে ম্যাম, বি। বি। নাকি each hour represents a generation from the same population, নাকি each cell represents a generation from the sample population? কোনটা হবে? বি। বি মানে হবে ম্যাম। each colony represents a cell from the same population। একটু কঠিন হয়ে গেল না, বাট একটু ট্রিকি কোশ্চেন, তাই না? যখন একটা আনসার দিতে একটু কষ্ট হচ্ছিল। ঠিক আছে, হ্যাঁ, each colony represents a cell from the same population। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসো, এই যে এত কিছু বললাম, যে এত গ্রোথের কথা বলছি, এত কিছু বলছি, এই গ্রোথটার জন্য আমার কি কি লাগবে? হ্যাঁ, সো এমনিতে গ্রোথটা হবে না ব্যাকটেরিয়া, তার জন্য অনেক কিছুই লাগবে। হ্যাঁ, যেমন কিছু নিউট্রিয়েন্টস তার লাগবে, কিছু এসেনশিয়াল নিউট্রিয়েন্টস লাগবে। এর মধ্যে তার কিছু মেজর এলিমেন্টস আছে, কিছু ট্রেস এলিমেন্টস আছে। মেজর এলিমেন্টস গুলো আমাদের পরিচিত। এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমি যদিও এটা আগের ক্লাসে পড়েই ফেলেছি, সো আমি আজকে এটা রিপিটিশন করছি না, তোমরা আগের ভিডিওগুলো একটু দেখে নিও। এখানে যে মেজর এলিমেন্টস গুলো আছে, প্রত্যেকটার উপর ডিপেন্ড করে কিন্তু ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন আছে। যেমন কার্বন কার্বন বা কার্বন ডাইঅক্সাইডের উপর ডিপেন্ড করে আছে, অক্সিজেনের উপর ডিপেন্ড করে ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন আছে, নাইট্রোজেনটা ওভাবে নেই, আর এখানে নেই, এখানে আচ্ছা যাই হোক, মানে কিছু কিছু আছে যেগুলো হচ্ছে যেসব রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন আছে। তো আমি সম্ভবত ফার্স্ট ক্লাসে যেটা ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন পড়িয়েছিলাম, সেখানে এগুলো নিয়ে কথা বলেছি। তো আজকে আমি এটা নিয়ে কথা বলবো না, তোমাদের আজকে জাস্ট একটু নামটা শুনে দেখে রাখো যে মেজর এলিমেন্টস হচ্ছে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এন্ড আয়রন। আর কিছু ট্রেস এলিমেন্টস এখানে আছে, যেমন ম্যাঙ্গানিজ, কোবাল্ট, জিঙ্ক, কপার এন্ড মোবিডিয়াম।
এটা কি এমওডি কি হয়? মলিবডেনাম। মোলিবডেনাম। থ্যাংক ইউ। আর কিছু আছে যেটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টরস, এখানে কিছু কাজ করে যেগুলো ব্যাকটেরিয়াল গ্রোথে হেল্প করছে। আর কিছু ভিটামিনস আছে, পিউরিনস, পাইরিমিডিনস, অ্যামাইনো অ্যাসিড, ফলিক অ্যাসিড, বায়োটিন, নিকোটিনিক অ্যাসিড, পাইরিডক্সিন, মানে সব ভিটামিনস গুলো কিন্তু মেইনলি হচ্ছে ব্যাকটেরিয়াতে কাজ করছে, ব্যাকটেরিয়াল গ্রোথে কাজ করছে। আর কিছু হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ওয়াটার, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, লাইট, টেম্পারেচার, পিএইচ, অস্মোটিক প্রেশার, এবং প্রত্যেকটার উপর বেসিস করে কিন্তু ব্যাকটেরিয়াকে বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করা হয়েছে। সো এটা ক্লাস অলরেডি নিয়ে নিয়েছি, আবারও আর এটা রিপিট করছি না। আচ্ছা, এখন আসুন যে এই যে আমি একটা জাস্ট একটা দেখাচ্ছি যেটা খুব ইম্পর্টেন্ট ছিল, তোমাদের বারবারই বলেছি এটার উপর তোমাদের অনেক কোশ্চেন আসছে। এটা হচ্ছে অক্সিজেন রিকোয়ারমেন্টের উপরে আমরা কিভাবে ব্যাকটেরিয়াকে ক্লাসিফাই করতে পারি। তোমাদের কি মনে আছে এক্সাম্পল গুলো? আমরা অব্লিগেট অ্যারোব হিসেবে কাদের কথা বলেছিলাম, কোন কোন ব্যাকটেরিয়ার কথা বলেছিলাম এক্সাম্পল হিসেবে? Mycobacterium tuberculosis. Pseudomonas, Mycobacterium tuberculosis. ভেরি গুড, ভেরি গুড। কে বলছো? Travel- তুমি কি বলো? কথা কেটে কেটে আসছে। আচ্ছা, নাদিরা বলছিলে নাকি? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। অব্লিগেট অ্যানারোবিক জি হিসেবে ম্যাম। ওকে, কোন মেডিকেল নাদিরা? ম্যাম শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়া। বগুড়া, বগুড়া। ওকে, থ্যাংক ইউ নাদিরা। আচ্ছা, অব্লিগেট অ্যানারোবিক ব্যাকটেরিয়া হিসেবে কাদেরকে আমরা জানি, বলতে পারবে কেউ? Clostridium. ক্লস্ট্রিডিয়াম, ভেরি গুড। আর ফ্যাকাল্টি অ্যানারোব হিসেবে? ইকোলাই, সালমোনেলা, শিগেলা। ইকোলাই। মানে এন্টেরোব্যাকটেরিয়াসি ফ্যামিলি পুরোটাই, তাই না? বলেছিলাম না আমরা যে এন্টেরোব্যাকটেরিয়াসি পুরো ফ্যামিলিটাই হচ্ছে ফ্যাকাল্টি অ্যানারোব। ওকে, মাইক্রোঅ্যারোফিলিক? হেলিকোব্যাক্টার পাইলোরি। ক্যাম্পেলোব্যাক্টার জেজুনি, হেলিকোব্যাক্টার পাইলোরি, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। আর অ্যারোটলারেন্ট? Clostridium histolyticum. ক্লস্ট্রিডিয়াম হিস্টোলাইটিকাম হবে? না মনে হয়, ছিল হয়তো বা। ঠিক আছে, দেখে নিও, তোমাদের আগের লেকচার গুলো দেখে নিও। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আসো, এটা আমরা পড়েছি, টেম্পারেচার উপর ডিপেন্ড করে আমরা কিভাবে ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন করি, সাইক্রোফাইল, মেসোফাইল, থার্মোফাইল। থার্মোফাইলের এক্সাম্পল কি ছিল? আচ্ছা, মেসোফাইল কারা? 20 to 40 ডিগ্রি সেলসিয়াস যারা প্রকোপ করে। এটা মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া, তাই না? মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া হচ্ছে মেসোফিলিক ব্যাকটেরিয়া, তাই না? আর থার্মোফিলিক ব্যাকটেরিয়া ছিল, একটা এক্সাম্পল ছিল না, মনে আছে? ব্যাসিলাস টিয়েরোথার্মোফিলাস। থ্যাংক ইউ। কে বলছো? জেরিন? জি ম্যাম। কোন মেডিকেল? ম্যাম ঢাকা মেডিকেল। তুমি কি আমার স্টুডেন্ট ছিলে? না ম্যাম, আমি 75। ও আচ্ছা, ঠিক আছে। জেরিন আমার একটা স্টুডেন্ট ছিল। আচ্ছা, যাই হোক, অসুবিধা নেই। তোমাদেরকে খুব মিস করছি, মানে তোমরা আমাকে পাওনি, আমি আসলে খুবই মিস করি ঢাকা মেডিকেলের এটা। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে, আচ্ছা, পিএইচ এর উপর আমরা কিছু পেয়েছিলাম যে অ্যাসিডোফিলিক আছে, কিছু অ্যালকালোফিলিক আছে। সো অপটিমাম পিএইচটা কি আমাদের ব্যাকটেরিয়া গ্রোথের জন্য, মনে আছে? যে আইডিয়াল রেঞ্জ বলা হচ্ছে 6 to 8। 7.22. হ্যাঁ, হ্যাঁ 6, আচ্ছা 7, অ্যারাউন্ড 7। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথের জন্য অ্যাকচুয়াল পিএইচটা। আর 1.2 যদি পাই আমরা, সেটা কোথায় পাই? 1.2 ব্যাকটেরিয়াল সরি পিএইচ 1.2 আমাদের বডিতে কোন সাইটে আছে? Lactobacillus ma'am. স্টোমাকে। স্টোমাকে। রিক্তা বলছো, তাই না? জি ম্যাম। এটা কোন মেডিকেল? ম্যাম এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর। দিনাজপুর, ওকে। তোমরা কিছু মনে করো না, আমি আসলে মানে জানতে চাই যে আমি আসলে কতজনের সাথে কানেক্ট করছি, কত মেডিকেলের সাথে কানেক্ট করছি, সেই জন্য আমি তোমাদের সবার মেডিকেলটা জানতে চাই। তোমরা আবার কোনো কিছু মনে করো না, কারণ আমি না ম্যাম। আসলে এতদিন ধরে শুধু ঢাকা মেডিকেলের স্টুডেন্টদেরকেই মানে পড়াতাম। এখন মানে এই সুযোগে আমি কতগুলো স্টুডেন্টকে পড়াচ্ছি, আমার কাছে খুবই প্রাউড ফিল করি, এবং তোমাদেরকে আবারও থ্যাঙ্কস জানাচ্ছি আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।
আচ্ছা, অ্যাসিড পিএইচটা থাকে হচ্ছে আমাদের স্টমাকে, হ্যাঁ। সেই জন্য দেখো এখানে দেখো এই গ্রাফটা যদি আমরা দেখি, এখানে ব্যাকটেরিয়াল গ্রোথের কথা বলা হচ্ছে। যখন অ্যাসিডিক পিএইচ থাকে তখন দেখো ব্যাকটেরিয়া কিন্তু বাঁচে না, ঠিক আছে। সো এই জন্য স্টমাকের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা খুব কোনো ব্যাকটেরিয়াকে পাই না কিন্তু, হ্যাঁ। সো অ্যাসিড পিএইচ বা স্টমাকে কিন্তু আমাদের ব্যাকটেরিয়া খুব কমই থাকে। আর যেসব ব্যাকটেরিয়া থাকে তার মানে হচ্ছে তারা অ্যাসিড পিএইচটাকেও তারা টলারেট করতে পারে, সেই ধরনের ব্যাকটেরিয়া থাকে, ঠিক আছে। আচ্ছা, এখানে আছে কিছু যারা হচ্ছে সল্টের উপর ডিপেন্ড করে থাকে। যেমন ধরো একটা আইসোটোনিক সলিউশন বা নরমাল সোডিয়াম ক্লোরাইডের যে আইসোটোনিক সলিউশনটা আমরা বলি, সেখানে যদি থাকে তাহলে একটা নরমাল সেলটা থাকবে এভাবে। কিন্তু যদি সেটা হাইপারটোনিক সলিউশনে, তাহলে সেলের ভিতরে যত ফ্লুইড আছে, যতগুলো নিউট্রিয়েন্টস আছে, তারা বের হয়ে আসবে এবং তখন এই সেলটা ডেথ হয়ে যায়। সো একটা সল্টের সলিউশনের উপরে বা হচ্ছে যে কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করেও কিন্তু একটা ব্যাকটেরিয়া গ্রোথ ডিপেন্ড করে, ঠিক আছে। সো হাইপারটোনিক সলিউশন হলে কিন্তু সে ব্যাকটেরিয়াতে গ্রো করতে পারে না, বরং হচ্ছে সে ডেথ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এখন আবার একটু তোমাদেরকে আবার কোশ্চেন করি। তাহলে দ্য গ্রোথ অফ এ ব্যাকটেরিয়া বলতে আমরা কি কি বুঝাচ্ছি? এখানে ট্রু ফলস মানে মাল্টিপল ট্রু ফলস এর কোশ্চেন। হ্যালো, the growth of a bacteria follows a geometric progression. এটা কি ট্রু না ফলস? ফলস। এটা ফলস। Growth of a bacteria is affected by temperature. True na ট্রু। false? ট্রু। True. Requires heavy elements. এটা true na false? ট্রু। Heavy elements কি true হবে না trace elements true হবে? False. Trace elements হবে। ট্রেস এলিমেন্ট। আচ্ছা, ঠিক আছে, তাহলে deep না false? ম্যাম ট্রু। False. সি ফলস। ফলস। ডি ট্রু। কে false বলছো? ম্যাম ডি ট্রু। D হ্যাঁ, true. true হবে। কি হ্যাঁ, ট্রু true হবে? হবে, হ্যাঁ। আর growth of bacteria increases with time. ইয়েস এটা ম্যাম। ট্রু হবে ম্যাম। True. লাস্টেরটা? ট্রু হবে লাস্টেরটা ম্যাম। ট্রু। ওকে, ঠিক আছে, সবার আনসার মিলেছে? জি ম্যাম। জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসো আসল জায়গায়, যেখানে হচ্ছে তোমাদের পরীক্ষা এসিকিউতে একদম খুব ইনভেরিয়েবলি আসে এবং স্যাররা অনেক সময় ভাইবা বোর্ডে এই কার্ভটাকে খাতায় আঁকতে দেয় তোমাদের ভাইবা বোর্ডে। এটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে। এটা ডেফিনেশন গুলো খুব ইয়ে করে পড়তে হবে, মানে খুব প্রতিটা শব্দ এখানে খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। তোমরা যদি একটু শুধু খেয়াল করো, আমি কিছু হাইলাইট করে রেখেছি, কিছু কালার চেঞ্জ করে রেখেছি, কারণ এই প্রতিটা ওয়ার্ড হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। তাহলে গ্রোথ কার্ভ হবে ব্যাকটেরিয়া, যখন আমরা ডেফিনেশন তোমাদেরকে যে বলবে, তখন কি কি শব্দগুলো দিকে তোমার খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে ফিক্সড ভলিউম liquid media is if a fixed volume of suitable liquid medium is inoculated with microbial cells which are taken from a culture, and at a regular intervals the number of viable cells per ml is determined periodically and plotted on a graph in respect to time. It gives a characteristic curve which is known as growth curve. একদম পুরো মুখস্থ, কিছু করার নাই, একদম বুঝে হোক না বুঝে হোক মুখস্থ থাকতে হবে এবং সাথে এই ছবিটা আঁকতে হবে, ঠিক আছে। এটা খুবই খুবই মানে ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা তোমাদের ইনভ্যারিয়েবলি পরীক্ষায় আসে, হ্যাঁ। বলবে কিন্তু তোমাকে ছবি আঁকতে হবে, খাতার সামনে যে খাতা থাকবে স্যার অনেক সময় এটা আঁকতে দেয়, হ্যাঁ। সো কি কি পয়েন্ট আমাদের মনে রাখতে হবে? একটা নির্দিষ্ট ভলিউমের একটা সুইটেবল লিকুইড মিডিয়ামে যদি আমি কোনো কালচার থেকে কিছু সেল নিয়ে বা কলোনি নিয়ে একটা রেগুলার ইন্টারভেলে কালচার করি বা কলোনি দেখি, তাহলে দেখা যাচ্ছে যে একটা গ্রাফিক্যাল একটা প্রেজেন্টেশন হবে, যেটা রিপ্রেজেন্ট করবে ভায়াবল সেলস পার এমএল, মানে প্রতি মিলিলিটারে কতটুকু ভায়াবল সেল আছে, সেটা আমরা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন পাবো। আর তখন যে ক্যারেক্টারিস্টিক কার্ভটা পাবো সেটাই আমাদের হচ্ছে গ্রোথ কার্ভ, ঠিক আছে। তোমরা যদি চাও এটা লিখে নিতে পারো বা কোনোভাবে ছবি মানে তুলে নিতে পারো, বা যদিও এটা ভিডিওটা আবার আপলোড করা হবে, তবে তোমরা যদি লিখে নাও তো খুব ভালো হয়, কারণ এইটা ডেফিনেশনটা সারা খুব শুনতে চাই, জাস্ট এই কথাগুলো যেন মিস না হয়, হ্যাঁ।
এই শব্দগুলো যেগুলো হাইলাইট করে রাখলাম সেই শব্দগুলো যেন মিস না হয়। হ্যাঁ, ঠিক আছে। আবার দেখি, আচ্ছা এখানে আমরা জানি কি কি ফেজ গুলো আছে, তাই না? কয়টা ফেজে আছে ব্যাকটেরিয়াল গ্রোথ ফেজটা? কয়টা ফেজ আছে? কয়টা ফেজ আছে ব্যাকটেরিয়াল গ্রোথে? 4টা। আচ্ছা, নুশের পুরো নাম কি নুসাইবা নাকি? আচ্ছা ঠিক আছে, 4টা। একটা হচ্ছে ল্যাগ ফেজ, আরেকটা হচ্ছে লগ ফেজ, এই যে ল্যাগ ফেজ, লগ ফেজ বা এক্সপোনেনশিয়াল গ্রোথ ফেজ, স্টেশনারি ফেজ এবং ডেথ বা লগারিদম ডিক্লাইন ফেজ। ঠিক আছে। এখন অনেকে হচ্ছে তোমরা কনফিউজড হয়ে যাও যে প্রথম স্টেজটা বা প্রথম ফেজটা কি হবে, লগ ফেজ হবে না ল্যাগ ফেজ হবে। তো তোমাদের মনে রাখার জন্য একটু ছোট্ট একটা টিপস দিই, সেটা হচ্ছে আমাদের অ্যালফাবেটিক্যালি অ্যালফাবেট আছে, সেগুলোর মধ্যে প্রথম শব্দটা কি, প্রথম এটা কি, ওয়ার্ডটা কি, ওয়ার্ড তো না, এটাকে কি বলে, অ্যালফাবেট এ লেটার। তারপর তারপর যে ও হবে সেটা হচ্ছে পরের ফেজটা হবে। ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু আর কনফিউশন হবে না যে তোমাদের প্রথম ফেজটা কি ল্যাগ না লগ। তাহলে অ্যালফাবেট, ফার্স্ট অ্যালফাবেট আমাদের এ, সো এখানকার ফেজ এটাও হবে ল্যাগ ফেজ। হ্যাঁ, আর সেকেন্ড ফেজটা হচ্ছে লগ ফেজ। ঠিক আছে, এখন দেখো কি হচ্ছে ল্যাগ ফেজে আমরা একটা ডিটেইলস পড়বো, কারণ এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা পড়বো। আচ্ছা আচ্ছা, আমি ওটা ঠিক আছে, থাক, অসুবিধা নেই। ভিডিওতে যে কথাগুলো আছে সেগুলো আছে এখানে, বাট ভিডিওটা দেখলে তোমরা একটু মজা পেতে। আমি কি বুঝলাম না কেন ভিডিওটা শেয়ার হলো না। আচ্ছা ঠিক আছে, আমি কন্টিনিউ করি, অসুবিধা নেই। আবারও বলছি যে আমাদের ফেজ হচ্ছে 4টা, এর মধ্যে হচ্ছে ল্যাগ ফেজ, লগ ফেজ, স্টেশনারি ফেজ এবং ডেথ বা ডিক্লাইন ফেজ। ল্যাগ ফেজে যেটা ইম্পর্টেন্স সেটা হচ্ছে কি হয়, যখন ল্যাগ ফেজটা হয় তখন কেন হচ্ছে ল্যাগ ফেজটা, যখন আমরা কালচারটা করি তখন কিন্তু সাথে সাথে এটা মাল্টিপ্লিকেশন হয় না। তখন সে নিজেকে প্রিপারেশন নেয় যে আশেপাশে যে কোনো নিউট্রিয়েন্টস থাকলে সে নিজেকে প্রিপারেশন নিতে থাকে যে সেটাকে বাইনারি ফিশন করবে। সো এই যে প্রিপারেটরি পিরিয়ডটা আছে সেটাই হচ্ছে ল্যাগ ফেজ। হ্যাঁ, তখন কি হয়, তখন হচ্ছে তারা আহ, তারা তাদের নতুন মানে যে জেনারেশনটা করতে চাচ্ছে সেটার জন্য তাদেরকে নিজেদেরকে প্রিপারেট করে আর কি। সো যে টাইমটা তার বিটুইন ইনোকুলেশন এবং বিগিনিং অফ মাল্টিপ্লিকেশন সেটাই হচ্ছে ল্যাগ ফেজ। ঠিক আছে, এই সময় কি হয়, এনজাইমস এবং ইন্টারমিডিয়েটস গুলো ফর্মেশন হচ্ছে এবং তারা হচ্ছে তাদের বাইনারি ফিশনের জন্য যেগুলো গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করছিল সেগুলো হিসেবে হেল্প করে। এবং তারা এখানে কিন্তু যেহেতু তারা প্রিপারেশন নিচ্ছে সেজন্য ব্যাকটেরিয়াস যে সেলটা জেনারেশন করবে সেই সেলটা কিন্তু সাইজে বড় হয়ে যায়, কিন্তু তারা তখনও কিন্তু ডিভাইডেশন হয় না, কিন্তু তারা মেটাবলিকলি অ্যাক্টিভ থাকে, তাদের সাইজ বড় হয়, বিভিন্ন এনজাইম এবং ইন্টারমিডিয়েটস তাদের গ্রোথটাকে হেল্প করার জন্য চলে আসে। ঠিক আছে, মেইনলি এই তিনটা কাজটা হয়। এরপর যেটা হয় যে এই ইয়েটা ল্যাগ ফেজ কতটুকু সময় থাকবে বা কতটুকু সময় ধরে এটা ল্যাগ ফেজটা প্রিপারেটরি ফেজটা থাকবে, ডিপেন্ড করে কোন অর্গানিজম এবং তার কি পরিমাণ ইনোকুলেশন করা হলো এবং তার গ্রোথ মিডিয়াটা, যে মিডিয়াতে আমরা কলোনি দিচ্ছি সেই মিডিয়াটা কি ধরনের সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এই প্রিপারেটরি ফেজটা ডিপেন্ড করে। ঠিক আছে, সো এই ফেজটার ইম্পর্টেন্সটা কি, প্রথমেই বলেছি আমরা এটাতে কোনো মাল্টিপ্লিকেশন হয় না বা কোনো ডিভাইডেশন হয় না। সো এখানে আমাদের যে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস গুলো আছে, যে এজেন্টস গুলো আমাদের ব্যাকটেরিয়াল সেল ওয়ালের উপর কাজ করে, সো এখানে কিন্তু সে কোনো কাজ করতে পারবে না, কারণ এখানে কোনো মাল্টিপ্লিকেশন হয় না, সেল ডিভাইডেশন হচ্ছে না। সো এখানে অ্যাকচুয়ালি বলা হয় কোনো অ্যান্টিবায়োটিক এখানে কাজ করে না। ঠিক আছে, আর একটা অ্যান্টিবায়োটিক না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল, যদিও এখানে ব্যাকটেরিয়া নিয়ে কাজ হচ্ছে, কিন্তু এমফোটেরিসিন বি যেটা সেটা কিন্তু হচ্ছে অনেকটা অ্যান্টিব্যাকটেরিয়াল একটা ফাংশন আছে, কিছুটা হলো রোল আছে, কিন্তু ওইটা যেহেতু ইনজেক্টেবল ফর্ম সেটা অন্যভাবে ইউজ করা হয়। তখন এখানে বলা হয় যে এই সময় যদি ব্যাকটেরিয়া এই ফেজটাতে অনেক সময় এমফোটেরিসিন বি কাজ করে, কিন্তু অ্যাকচুয়াল মেকানিজম আমি আসলে জানি না, কিন্তু এটা বলা হয়, কিন্তু এটা আসলে কোনো বইতে নেই। স্যাররা এটা বলে নাকি যে অ্যাম্ফোটেরিসিন বি অনেক সময় কাজ করে, তবে এটা বলা তোমাদের বলার দরকার নেই, তোমরা জাস্ট বলবে কোনো অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস এখানে কাজ করে না। তাহলে ল্যাগ ফেজে ইম্পর্টেন্সটা হচ্ছে এখানে কোনো মাল্টিপ্লিকেশন হয় না, এখানে মেইনলি হচ্ছে এই যে এনজাইমস এবং ইন্টারমিডিয়েটস গুলো ফর্মেশন হচ্ছে, তাদের সাইজটা বড় হয় এবং তারা মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে বলো এটা কি হবে। ল্যাগ ফেজ ইজ অলসো নোন অ্যাজ
পিরিয়ড অফ ইনিশিয়াল অ্যাডজাস্টমেন্ট, নাকি ট্রানজিশনাল পিরিয়ড, নাকি জেনারেশন টাইম, নাকি পিরিয়ড অফ র্যাপিড গ্রোথ? ল্যাগ ফেজের আরেকটা নাম কি? A. Period of initial adjustment. Initial adjustment. থ্যাংক ইউ, পিরিয়ড অফ ইনিশিয়াল অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন আসো পরের স্টেজে, ফেজ বি তে। হ্যাঁ, ফেজ বিটা হচ্ছে লগ ফেজ। লগ ফেজ আমরা আগেই বলেছি এরা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফেজে বা এক্সপোনেনশিয়াল ইকুয়েশনে আসে, মানে n⁻², নাকি 2n, 2n না, এখানে যে বলা হচ্ছে 2n, সরি আমি ভুল বলছি, 2n এই হিসাবে এক্সপোনেনশিয়ালটা হচ্ছে। এখানে কি হয়, এখানে হচ্ছে র্যাপিডলি সেল ডিভিশনটা হচ্ছে বা বাইনারি ফিশনটা হচ্ছে, কিন্তু এখানে একটা পিরিয়ড অফ ব্যালেন্স থাকে, একটা ব্যালেন্স ভাবে গ্রোথটা হয় এবং একটা কনস্ট্যান্ট রেটে এই সেল ডিভিশনটা হয়ে থাকে, এবং যে মাসটা হয় সেটা হচ্ছে এই 2n এক্সপোনেনশিয়াল ফেজে বা ম্যানার হিসেবে হয়, ইকুয়েশন হিসেবে হয়। হ্যাঁ, আর এখানে গ্রোথ রেটটা সবচেয়ে বেশি থাকে, এখানে সেল ডেথটা হচ্ছে কম হয়, ব্যাকটেরিয়াল ডেথটা কম হয়, এখানে ব্যাকটেরিয়াল গ্রোথটা খুব বেশি হয়। তাহলে লগ ফেজটা কি? লগ ফেজটা আবারও বলছি, এটা এক্সপোনেনশিয়াল ফেজ নামে পরিচিত। এটা র্যাপিড সেল ডিভিশন হয়, এখানে একটা ব্যালেন্স গ্রোথ থাকে এবং তার একটা কনস্ট্যান্ট রেটে তার গ্রোথটা হয়, এবং গ্রোথ রেটটা হচ্ছে এখানে বেশি, এখানে কোনো ডেথ রেট হয় না, এবং গ্রোথ রেটটা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন হিসেবে এটা গ্রোথ রেটটা হয় 2n। এই যে আমরা যখন একটা আচ্ছা, এখানে আরেকটা যেটা হচ্ছে যে আমাদের মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া এই ফেজে অ্যাকশন করে। হ্যাঁ, এটা অ্যাক্টিভলি মেটাবলিকলি অ্যাক্টিভ থাকবে, এবং মোস্ট অফ দ্য অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস হচ্ছে এই ফেজে এসে ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে বা এই ব্যাকটেরিয়াল গ্রোথটাকে সে ইনহিবিট করে। এটা হচ্ছে, এই প্লেটটা হচ্ছে আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল সাবসিডিটি টেস্টের একটা প্লেট। এখানে এইটা হচ্ছে কি বলবো, অ্যান্টিবায়োটিকের একটা স্ট্রিপে থাকে একটা ছোট ফিল্টার পেপারের একটা পোর্শন, এটা থেকে এই পুরো পেট্রি ডিশটার ভিতরে আমাদের ব্যাকটেরিয়ার কলোনি আমরা কালচার প্লেট বসিয়েছি। হ্যাঁ, এখানে কলোনিটাকে ইনোকুলেশন করা হচ্ছে, যে একটা ঘিয়া ঘিয়া কালার দেখতে পাচ্ছ না, এটা অফ হোয়াইট টাইপের কালার, এটা হচ্ছে ব্যাকটেরিয়া, এখানে ব্যাকটেরিয়া কালচার আছে, এবং এইটা হচ্ছে অ্যান্টিবায়োটিক স্ট্রিপটা। অ্যান্টিবায়োটিক স্ট্রিপটা দেওয়ার পরে এই যে একটা ক্লিয়ার জোন দেখা যাচ্ছে, এই ক্লিয়ার জোনটা হচ্ছে এই অ্যান্টিবায়োটিকটা এই জোনের ভিতরে ব্যাকটেরিয়াকে গ্রো করতে দিচ্ছে না, তার মানে এই ক্লিয়ার জোনটার মধ্যে কোনো ব্যাকটেরিয়া গ্রো করেনি, তার মানে এই অ্যান্টিবায়োটিকটা এই ব্যাকটেরিয়াকে এতটুকু জোন পর্যন্ত ইনহিবিশন করতে সামর্থ্য আছে। এখানেও তাই, কিন্তু এই অ্যান্টিবায়োটিকটা দেখো, এখানে সে কোনোভাবে কোনো ব্যাকটেরিয়াকে সে প্রিভেনশন ইনহিবিট করতে পারছে না গ্রোথে, এই কারণে ব্যাকটেরিয়াটা সরাসরি এসে অ্যান্টিবায়োটিক যে ডিস্কটা বসানো আছে সেই ডিস্কের গায়ে পর্যন্ত গ্রোথ হয়ে গেছে, তার মানে এই অ্যান্টিবায়োটিকটা এই ব্যাকটেরিয়াটা এই অ্যান্টিবায়োটিক এগেনস্টে রেজিস্ট্যান্স শো করছে। আবার এদিকে এই ব্যাকটেরিয়াটা এই দুটো অ্যান্টিবায়োটিকের এগেনস্টে হচ্ছে সে সেনসিটিভ প্রকাশ করছে, তার মানে এই ব্যাকটেরিয়া যদি এই অ্যান্টিবায়োটিকটা ইউজ করি এই ব্যাকটেরিয়ার এগেনস্টে, তাহলে এই ব্যাকটেরিয়াটা মারা যাবে। কিন্তু যদি আমি এই অ্যান্টিবায়োটিকটা ইউজ করি এই ব্যাকটেরিয়ার এগেনস্টে, তাহলে এই ব্যাকটেরিয়াটা মারা যাবে না, কারণ সে এই অ্যান্টিবায়োটিকের এগেনস্টে রেজিস্ট্যান্ট। ঠিক আছে, সো আমরা লগ ফেজের উপরে যেহেতু মোস্ট অফ দ্য অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস কাজ করছে, সো লগ ফেজটা একটা ব্যাকটেরিয়ার জন্য খুব ইম্পর্টেন্ট, এবং আমাদের রিসার্চের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট একটা ফেজ। ঠিক আছে, আচ্ছা এখানে যদি টাইম টেবিলটা দেখি তাহলে বলা হয় 1 hour to several days। ওই যে জেনারেশন টাইমটা বলেছিলাম, এই জেনারেশন টাইমটাই হচ্ছে এটার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, সো 1 hour to several days হচ্ছে এটা মোটামুটি টাইম। সিগনিফিকেন্স হচ্ছে এই যে মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া, যেটা বিটা ল্যাকটাম ড্রাগস এবং পেনিসিলিন যেগুলো সেল ওয়ালের উপর কাজ করে সেইটা। আর হচ্ছে এখানে আরেকটা জিনিস হচ্ছে লগ ফেজের শেষের দিকে ব্যাকটেরিয়ার এক্সোটক্সিন, আমরা যখন প্যাথোজেনেসিস পড়বো তখন দুইটা শব্দ আমরা এখানে শিখবো, এক্সোটক্সিন এবং এন্ডোটক্সিন। এক্সোটক্সিনটা হচ্ছে ব্যাকটেরিয়াল কিছু ইয়ে থেকে বের হয়, ব্যাকটেরিয়াল সেল থেকে বের হয়, এবং এটা ব্যাকটেরিয়াল মেটাবোলাইজ হিসেবে থাকে, এবং এটা এক্সোটক্সিনটা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুটা থেকে বের হতে পারে, এবং লগ ফেজের শেষের দিকে এবং স্টেশনারি ফেজের আর্লি দিকে এই এক্সোটক্সিনটা সিক্রেট বা রিলিজ হয়। ঠিক আছে, এখন লগ ফেজ যখন কন্টিনিউ হয় তখন তার সাবসিকুয়েন্ট দুইটা কন্ডিশন হয়। একটা হচ্ছে যে নিউট্রিয়েন্টস গুলো ইউজ করে এখানে ব্যাকটেরিয়া গুলো সেল ডিভিশন করছিল বা বাইনারি ফিশন হচ্ছিল, সেখানে নিউট্রিয়েন্টস গুলো যেহেতু ইউজ হয়ে যায় তখন নিউট্রিয়েন্টস গুলোর ঘাটতি দেখা দেয়। ঠিক আছে,
আবার যেহেতু ওখানে একটা মেটাবলিজম একটা প্রক্রিয়া হচ্ছে, সেখানে কিছু টক্সিক মেটাবলিক প্রোডাক্টস তৈরি হয়। এই টক্সিক মেটাবলাইটস এবং নিউট্রিয়েন্টস এর এক্সোশন বলো বা সাপ্লাই কমে যাওয়ার কারণে তখন ব্যাকটেরিয়াটা যে পরিমাণ বেনিফিশনের মাধ্যমে ইয়ে হচ্ছিল, রিপ্রোডাকশন হচ্ছিল, সেই পরিমাণ হতে পারে না। তখন দেখা যায় মানে সে আস্তে আস্তে স্লো হয়ে যায়। এবং এখানে বলা হয় যে ব্যাকটেরিয়া সবচেয়ে বেশি হাইয়েস্ট তারা রিপ্রোডিউস করতে পারে বা হতে পারে। কিন্তু যেহেতু এখানে এক্সোটক্সিন প্রোডাকশনও হয় শেষের দিকে, সেজন্য যদি এই ফেজটা ঠিকমতো ডিজিজটা কন্ট্রোল করা না যায় বা এই ব্যাকটেরিয়াকে কন্ট্রোল করা না যায়, এই এক্সোটক্সিনের জন্য তখন দেখা যায় একটা সেপ্টিসেমিয়া ডেভেলপ করে। সো এই ফেজটা সেজন্য অনেক অনেক ইম্পর্টেন্ট আসলে আমাদের মেডিকেল পারপাসে বলো, ট্রিটমেন্ট পারপাসে বলো, অথবা রিসার্চ পারপাসে বলো। সো একটু যদি আমার সাথে একটু শেয়ার করো, ইন দ্য এক্সপোনেনশিয়াল ফেজে কি কি হয়? র্যাপিড সেল ডিভিশন হচ্ছে, ফিউ অ্যান্টিবায়োটিক্স ক্যান অ্যাক্ট অন, এক্সোটক্সিন এন্ডোটক্সিন দুইটা রিলিজ হচ্ছে, নাকি সেল সাইজ মে বি স্মলার অর লার্জার দ্যান দ্য ইনিশিয়াল সাইজ? এখানে রাইট আনসারটা কোনটা? A. Rapid cell division occur. র্যাপিড সেল ডিভিশন অকার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আমরা আসি আমাদের থার্ড ফেজে, যেটা স্টেশনারি ফেজে। তোমাদের তো অনেকের আইডিয়া আছে, আমাকে একটু হেল্প করো না যে স্টেশনারি ফেজে কি কি হয়? আমরা তো অলরেডি বুঝে গেছি তাই না স্টেশনারি ফেজে কি হবে? একটু শেয়ার করবে স্টেশনারি ফেজে কি হবে, কেন স্টেশনারি ফেজ বলা হচ্ছে? একদম প্ল্যাটো একটা ইয়ে গ্রাফ দেখা যাচ্ছে তাই না, কেন কি হচ্ছে এখানে? এটা ম্যাম মাল্টিপ্লিকেশন এন্ড ডেথ দুইটাই সমান। সেল ডিভিশন এবং সেল ডেথ দুটাই সমান হবে তাই না? যে রেটে আমরা বলছি সেল ডিভিশন হচ্ছে, সেই রেটে সেল ডেথও হচ্ছে তাই না? জি ম্যাম। ওকে, ফাতেমা কোন মেডিকেল? ম্যাম আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ, আচ্ছা, নোয়াখালী। নোয়াখালী, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। এখন এই ফেজটাতে কেন হচ্ছে, ওই আমরা আগেই বলেছি লগ ফেজে কি হয়, দুইটা ইনসিডেন্স ঘটে না? একটা হচ্ছে নিউট্রিয়েন্টস গুলোর ঘাটতি দেখা দেয়, আর একটা হচ্ছে মেটাবলিজমের জন্য টক্সিক মেটাবলাইটস রিলিজ হয়। এই দুটো কারণে কিন্তু পরে সেল গ্রোথটা সিজ হয়ে এবং কমপ্লিটলি সিজ হয়ে যায়। আবার ওইদিকে দেখা যায় সেল টার্নওভার বা সেল ডেথও শুরু হয়ে যায়, যেহেতু সে নিউট্রিয়েন্ট পাচ্ছে না, যেহেতু সে টক্সিক মেটাবলাইটসটা সেল কিছু কিছু সেল ডেথ করে। তো কিন্তু ইয়ে হচ্ছে তারা যে পরিমাণ সেলটা গ্রো হবে সেই পরিমাণে সেল ডেথটা হবে, তার মানে এখানে একটা স্ট্যাটিক কন্ডিশনে থাকবে। সেজন্য এটার নাম হচ্ছে স্টেশনারি ফেজ বা স্ট্যাটিক কন্ডিশন থাকে। এখানে টোটাল সেল কাউন্টটা খুবই স্লোলি ইনক্রিজ করবে। এখানে শুধুমাত্র ভায়াবল সেলটাই থাকবে, এখানে কনস্ট্যান্ট থাকবে। আর যেটা এখানে ইম্পর্টেন্ট বা সিগনিফিকেন্স যদি বলি, স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া যেগুলো থাকে সেগুলো স্পোরুলেশন শুরু হয়ে যায় এই ফেজে। ঠিক আছে? আচ্ছা, স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া কারা কারা ছিল মনে আছে? ব্যাসিলাস ব্যাসিলি আর ক্লস্ট্রিডিয়াম। দুটোই ছিল গ্রাম পজিটিভ ব্যাসিলাই, একটা অ্যারোবিক একটা অ্যানারোবিক। অ্যারোবিক হচ্ছে ব্যাসিলাস আর অ্যানারোবিক হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, তাই না? মনে পড়েছে? জি ম্যাম। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আরেকটা যেটা ব্যাপার, যে স্টেশনারি ফেজে কিন্তু এক্সোটক্সিনটা রিলিজ হয়, হ্যাঁ, বা সিক্রেট হয়। আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, গত ক্লাসে আমরা যে শব্দগুলো পড়েছিলাম, প্রোটোপ্লাস্ট এবং স্পেরোপ্লাস্ট, মনে আছে তোমাদের? প্রোটোপ্লাস্ট এবং স্পেরোপ্লাস্ট জি বলতে ম্যাম। পারবে কেউ? প্রোটোপ্লাস্টকে কোনটাকে কাকে বলছি, স্পেরোপ্লাস্ট কাকে বলছি? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যখন সেল ওয়াল লেস হয়ে গ্রাম যায় পজিটিভ তখন হচ্ছে ফেরোপ্লাস্ট। তখন হচ্ছে প্রোটোপ্লাস্ট, তাই না? প্রোটোপ্লাস্ট, আর গ্রাম হ্যাঁ, নেগেটিভটা যখন সেল ওয়াল লেস হয়ে যাবে তখন সেটা স্পেরোপ্লাস্ট। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে দেখো, সুন্দর, এটা হচ্ছে গ্রাম নেগেটিভ আর এটা হচ্ছে গ্রাম পজিটিভ নাকি? তা না, এটা যেহেতু ফ্লাজেলা আছে এটা হবে না, কালার দেখে আমরা বলা যাবে না, এটা জাস্ট একটা কার্টুন আর কি। হ্যাঁ, ঠিক আছে। সো এখানেও কিন্তু যেহেতু সেল এটা হচ্ছে অনেক সময় পেপটিডোগ্লিকান লেয়ারটা ডিস্ট্রয় হয়ে যায় বা সেল ওয়াললেস হয়ে যায়, তখন কিন্তু প্রোটোপ্লাস্ট এবং স্পেরোপ্লাস্ট এই গ্রুপটাতে বা স্টেশনারি ফেজে হয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা, অ্যানাদার, তোমাদের এবার কোশ্চেন খুব বেশি কারণ চ্যাপ্টারটা অনেক ছোট, সো কোশ্চেনটা একটু বেশি আজকে। স্টেশনারি ফেজে কি কি হচ্ছে, এটা মাল্টিপল ট্রু ফলস কোশ্চেন বলো। স্পোরুলেশন কি হচ্ছে স্টেশনারি ফেজে? না, হচ্ছে তো ট্রু ম্যাম, ট্রু। হচ্ছে। না, হচ্ছে না ম্যাম, এই যে স্টেশনারি। হচ্ছে না স্টেশনারি ফেজে, যে ইনিশিয়েশন অফ ট্রু এটা স্পোরুলেশন হচ্ছে ম্যাম। হচ্ছে। ম্যাম হচ্ছে।
Antibiotic which inhibit cell wall synthesis. An antibiotic which inhibits cell wall synthesis are more effective. True না false? ম্যাম ফলস হবে। ফলস। এটা কোন ফেজে হবে? এটা লগ ফেজ, Log লগ ফেজে হবে ম্যাম, log phase. সেকেন্ড ফেজ। হ্যাঁ, আর exotoxins are released in high concentration. True না false? false, false, ফলস। False হবে? True. আচ্ছা, death rate is equal to growth rate. ট্রু। True. Endotoxin are released. False. False. এবার দেখি আমি কি দিয়েছি। ঠিক আছে, তোমাদের সাথে মিলেছে? ট্রু। জি ম্যাম। ওকে, ঠিক আছে, ওকে ঠিক আছে। এরপরে আসি লাস্ট ফেজটা, যেটা ডিক্লাইন ফেজ। হ্যাঁ, ডিক্লাইন ফেজে কি বৈশিষ্ট্য? এখানে নাম্বার অফ ভায়াবল যে ব্যাকটেরিয়া, আমরা যে ভায়াবল কাউন্ট বলছিলাম না, লাইভ ব্যাকটেরিয়া, সেগুলো ডিক্লাইন হওয়া শুরু করবে। ঠিক আছে, এরপর যেটা হবে, কেন হচ্ছে এই ডিক্লাইনেশনটা? তখন এত বেশি টক্সিক প্রোডাক্ট হয় মেটাবলিজমের মাধ্যমে এবং এত অটোমেটিক এনজাইম তৈরি হয় যে এনজাইমগুলো ডেথ ব্যাকটেরিয়াকে একদম ডেথ করে ফেলে। সেই কারণে কিন্তু এই ডিক্লাইন ফেজটা স্টার্ট হয়। হ্যাঁ, আরো একটা যেটা হয় যে সেল ডিভিশন হতে হতে সমস্ত নিউট্রিয়েন্টস গুলো ইউজ হয়ে যায়, সেজন্য আর কোনো নিউট্রিয়েন্টস ওখানে থাকে না, যেটা কারণে কোনো না, তখন কিন্তু সেই জন্য সেল ডেথটা বেড়ে যায়। আর তারপর দেখা যায় সেল ডেথটা এত বেশি বাড়ছে যে তখন একটা স্টেডি স্টেটে চলে যায় এবং তারা লঙ্গার পিরিয়ডে ওই অবস্থায় থাকে। এবং মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন এন্ডোটক্সিন কথাটা বলছি, এন্ডোটক্সিনটা হচ্ছে শুধুমাত্র গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াটা ইন্টিগ্রাল পার্ট। আমরা সেল কম্পোনেন্টের মধ্যে কি এন্ডোটক্সিন শব্দটাকে পেয়েছি কোথাও? তোমাদের কি লাইভ মনে আছে? গ্রাম নেগেটিভ থেকে গ্রাম ব্যাকটেরিয়া নেগেটিভ হচ্ছে আউটার মেমব্রেনে লিপিড এতে। গুড, ভেরি গুড। কে বলছেন যে এটা? অ্যান্ডোটক্সিন সাইমা রিক্তা। রিক্তা। ওকে, থ্যাংক ইউ আচ্ছা, এন্ডোটক্সিনটা আমাদের লিপিডে বা আউটার মেমব্রেন যেটা ছিল গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, সেটাই হচ্ছে এন্ডোটক্সিন, ইন্টিগ্রাল পার্ট অফ দা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। সো এই সময় ডিক্লাইন ফেজ যখন হয় তখন এই এন্ডোটক্সিনটা হচ্ছে লিবারেশন হচ্ছে এবং তখনই এটা টক্সিক শক করছে। তাহলে বুঝতে পারছো যে আমাদের প্রত্যেকটা সেল কম্পোনেন্ট কিভাবে কিভাবে তাতে গ্রোথে, ব্যাকটেরিয়াকে গ্রোথে, বা আমাদের যে মাইক্রোবায়োলজি বলো বা আমাদের যে রিসার্চ বলো বা আমাদের যে ক্লিনিক্যাল সাইট বলো, আমরা যে অ্যান্টিবায়োটিক ইউজ করছি, কিভাবে আমাদেরকে কোন স্টেজটা আমাদের মনে রাখতে হবে। খেয়াল করেছো জিনিসটা? যে ফেজ 4টা বলছি আমরা ঠিকই, কিন্তু প্রত্যেকটা ফেজে আমাদের ট্রিটমেন্টের পারপাসে অনেক ইম্পর্টেন্ট। আমাদের মাথায় রাখতে হবে যে কোথায় কখন কি হবে, তাই না? আমরা যখন প্যাথোজেনেসিস পড়বো তখন এক্সোটক্সিন আর এন্ডোটক্সিন যখন পড়বো তখন দেখবে যে আরো তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। সো অ্যাজ এ হোল যদি আমি একটু মানে একটু রিক্যাপিচুলেশন করি, যেটা মানেটা কি, ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কি হচ্ছে, এই যে গ্রোথ কার্ভ এতক্ষণ ধরে বললাম, এত লেংদি করলাম, কি হচ্ছে? তার মানে ল্যাগ ফেজটা করসপন্ড করছে ইনকিউবেশন পিরিয়ড অফ ডিজিজ বা ব্যাকটেরিয়া যে ডিজিজটা করবে সেটা। আর এক্সপোনেনশিয়াল বা লগ ফেজ আর স্টেশনারি ফেজটা করসপন্ড করবে অ্যাক্টিভ ডিজিজে। আর ডিক্লাইন ফেজটা সেটা করসপন্ড করবে কনভালসেন্ট পিরিয়ড অথবা রিকভারি ফ্রম এ ডিজিজ। ঠিক আছে, আচ্ছা এখন আসো, খুব সহজ। দ্য ফেজ হোয়ার ব্যাকটেরিয়া rapidly multiply is called, কি হবে? Log phase. লগ লগ ফেজ। ফেজ লগ ফেজ, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, একদম মজার একটা মানে পয়েন্ট নিয়ে আসছি, কন্টিনিউয়াস কালচার। ঠিক আছে, কন্টিনিউয়াস কালচার হচ্ছে, আমরা তো কালচার করি, কালচার করে আমরা ভায়াবল ব্যাকটেরিয়াটা খুঁজে বের করি, কাউন্টিং করি, মেজারমেন্ট করি, কিন্তু কিছু কিছু পারপাসে, যেটা তোমার কমার্শিয়াল পারপাস হোক, ইন্ডাস্ট্রিয়াল পারপাস হোক বা রিসার্চ পারপাস হোক, আমরা এই ব্যাকটেরিয়াল কালচারটাকে স্ট্যাটিক পর্যায়ে রাখি, মানে স্টেশনারি ফেজে রেখে দিই। আমরা তাকে হচ্ছে লগ ফেজেও নামাই না বা হচ্ছে ডিক্লাইন ফেজেও নামাই না, আমরা একদম স্টেশনারি ফেজে তাকে নিয়ে রাখি। যেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই স্টেশনারি ফেজে রাখি সেটাই হচ্ছে কন্টিনিউয়াস কালচার, এবং যার মাধ্যমে আমরা এটা করি একটা ডিভাইসের মাধ্যমে, তাকে বলা হয় কেমোস্টেট। তোমরা কেমোস্টেটের নাম শুনেছো তাই না? হ্যাঁ, কেমোস্টেট ডিভাইসটার মাধ্যমে আমরা এই স্টেশনারি ফেজেই, আমরা এই গ্রোথ কার্ভের যে স্টেশনারি ফেজটা আছে সেখানেই ব্যাকটেরিয়াকে রেখে দিই, সেটা হচ্ছে কেমোস্টেট বা যেটা আমরা কন্টিনিউয়াস কালচার বলছি। কি হচ্ছে এটাতে দেখো,
এখানে একটা ফ্লাস্কের মধ্যে নিয়ে যাবো, নেওয়ার পরে এখানে আচ্ছা ডিটেলস আমি দেখাচ্ছি। এই যে এখানে হচ্ছে মেন মিডিয়াটা, যেখানে আমরা কালচার মিডিয়াটা আছে, সেখানে তোমার এয়ার ফিল্টার, এয়ার টিউব, এইটা পুরোটা হচ্ছে একটা কেমোস্টেট। হ্যাঁ, কেমোস্টেট ডিভাইস এটাকে। তখন মিডিয়া টিউবের মাধ্যমে মিডিয়াটা চলে আসে এখানে, এটাকে বলা হয় কেমোস্টেট ভেসেল। এই কেমোস্টেট ভেসেলের মাধ্যমে তখন ইফ্লুয়েন্ট টিউবিং এর মাধ্যমে ফিজিওলজি, আমাদের ফিজিক্সের মাধ্যমে, এটা ফিজিক্স একটা, ইফ্লুয়েন্ট টিউবিং এর মাধ্যমে এটা চলে আসে এই টিউবে। এখন দেখা যায় এখানে কোনো সেল ডেথও হয় না, কোনো সেল মাল্টিপ্লিকেশন হয়, বাট এখানে কোনো ডেথ হয় না, মানে এটা পুরো স্টেশনারি ফেজে চলে যায় এবং এটা কন্টিনিউয়াসলি এটা ইয়ে হতে থাকে, মাল্টিপ্লিকেশন হতে থাকে, এখানে কোনো ডেথ ফেজ হয় না। এই প্রক্রিয়াটা উদ্ভাবন বা আবিষ্কার করার উদ্দেশ্য হচ্ছে আমাদের কিছু কি বলবো অ্যান্টিবায়োটিক বলো বা হচ্ছে যে কিছু জিনিস আবিষ্কার করা যেটার এগেনস্টে এখানে কাজ করবে। আমরা সবচেয়ে বেশি যেটা করি ইন্ডাস্ট্রিয়াল পারপাসে, সেটা হচ্ছে আমাদের ইনসুলিন প্রোডাকশন। তোমরা তো জানো ইনসুলিন কি কি কারণে দেওয়া হয়, তাই না? জানো এটা ইনসুলিন কেন দেওয়া হয়, কাদের দেওয়া হয়? ডায়াবেটিক পেশেন্ট, Diabetes type 2. হ্যাঁ, টাইপ টাইপ 2 টু যারা ডায়াবেটিস মেলাইটাস। ইনসুলিন ডিপেন্ডেন্ট যারা থাকে তাদের জন্য হচ্ছে এই ইনসুলিন প্রোডাকশন করা হয়। এখানে যেটা করা হয়, ইসেশিয়া কোলাইয়ের একটা কালচার কলোনি নেওয়া হয়, ঠিক আছে? নেওয়ার পরে এটাকে এই কেমোস্টেট ডিভাইসের মাধ্যমে ইসেশিয়া কোলাইয়ের ডাবিং টাইম মনে আছে না, জেনারেশন টাইম 18 থেকে 20 মিনিট। 18 to 20 মিনিট, যেহেতু সবচেয়ে কম এখানে, সেজন্য তারা ইসেশিয়া কোলাই ব্যাকটেরিয়াটাকেই ওরা সিলেক্ট করেছে ইনসুলিন প্রোডাকশনের জন্য। তারা তখন একটা জিন ট্রান্সফার মেকানিজমের মাধ্যমে ইনসুলিনটাকে এই ইসেশিয়া কোলাইয়ের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। আমরা জিন ট্রান্সফার একটা লেকচার নিব, তখন দেখবে যে কত ইন্টারেস্টিং একটা জিনিস, রিসার্চ পারপাসে আমাদের কত কিছু করি আমরা। সেই তখন ইসেশিয়া কোলাইয়ের ভিতরে এই জিনটা ট্রান্সফার করা হয়, যে এই জিনটা ইনসুলিন কন্টিনিউয়াস ইনসুলিন প্রোডাকশন করবে। এই কেমোস্টেট ভেসেলের মাধ্যমে এটা গিয়ে এখানে আসবে। তখন যেটা বেনিফিটটা হবে, এখানে কন্টিনিউয়াসলি এই শেষে করে ডিভাইডেশন হবে, প্রত্যেকটা জেনারেশনে এক একটা করে ইনসুলিন প্রোডিউসিং জিনটা থাকবে এবং সেই জিনটা কন্টিনিউয়াস ইনসুলিন প্রোডাকশন করবে এবং এখান থেকে কিন্তু আস্তে আস্তে করে সেই ইনসুলিনটা নিয়ে নিয়ে ফোটা ফোটা করে নিয়ে নিয়ে তারা ইন্ডাস্ট্রিয়াল যে প্রোডাকশনটা করে ইনসুলিন বাড়ায়। বুঝতে পেরেছো? খুবই ইন্টারেস্টিং জিনিস এটা, মানে এটা যদি আমি তোদের ছবি দেখাতে পারতাম বা ভিডিও দেখাতে পারতাম, আমি অনেক খুঁজেছি, আমি জানি আসলে মানে অত করে পাইনি আমি, তবে নেক্সট টাইম যদি পাই আমি তোমাদের দেখাবো যে কিভাবে ইনসুলিনটা প্রোডাকশন হচ্ছে ইকোলাইয়ের মাধ্যমে, ইসেশিকোলাইয়ের মাধ্যমে এবং এই কেমোস্টেট ভেসেলটাকে, এই ডিভাইসটাকে মানে মাধ্যমে আর কি দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে দেখেছে, এই যে রিসার্চ পারপাসে আমরা কিভাবে ইউজ করছি আর ইন্ডাস্ট্রিয়াল পারপাসে কিভাবে ইউজ করছি। ঠিক আছে, ওকে। এখন অনেকগুলা কোশ্চেন, আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি, সো এবার তোমাদের কোশ্চেন বলো এবার। During which phase would penicillin inhibit cell wall synthesis be most effective? Log Log phase. phase. C. Log phase. Okay. During exponential phase, growth rate is same as generation time, reciprocal on generation time, time required for population to double, নাকি rate of doubling population, কোনটা হবে? Ma'am, A. Exponential phase মানে log phase, second phase-টা। Time required for population to double, rate of doubling population, reciprocal of generation time. 2 to the power n ছিল। Reciprocal. Ma'am, reciprocal Reciprocal of generation time. B. Reciprocal. ঠিক আছে, থ্যাংক ইউ। In which of the following phase secondary metabolites are produced during growth? secondary metabolites কোথায় প্রোডাকশন হচ্ছে বেশি? আচ্ছা, এখানে স্টুডেন্টদের মধ্যে কোনো ছেলে নাই, আমার সব মেয়েরা আনসার দিচ্ছে, ছেলেরা কেউ নাই, ছেলেরা কেউ পারছো না, আমার লক্ষ্মী মেয়েরা সবাই আনসার দিচ্ছে, ছেলেরা কোথায়? ছেলেরা লক্ষ্মী না, কোনো ছেলে আনসার দেয় না, ব্যাপারটা কি? ছেলেরা নাই কেউ? আচ্ছা, এটা কি হবে বলো? Log phase. সেকেন্ডারি মেটাবলিটস বলছে তো সেটা, ঠিক আছে।
আচ্ছা, which phase shows the reproduction rate equal to the equivalent to death rate? এটা তো পারো। স্টেশনারি ফেজ। Stationary phase. Which of the following is used to continuously? মাত্রই আমরা আলোচনা করলাম। Chemostat. আচ্ছা, এই কোশ্চেন গুলা কিছু কিছু আসে বিভিন্ন জায়গা থেকে, আমি কাট পেস্ট করেছি, দেখেই বুঝতে পারছো যেগুলা বিভিন্ন কোশ্চেন থেকে নিয়েছি। এগুলো ঘুরে ফিরে কিন্তু এই কয়েকটাই আসে আসলে, মানে কিছু হয়তো ভাষা চেঞ্জ হয়, কিছু হয়তো টপিকস কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়, বাট ঘুরে ফিরে এই টপিকস গুলোই আসে। যেমন ড্রয়িং লেভেল ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ, ডিসকাস ইন শর্ট দ্য ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ ইচ ফেজ অফ গ্রোথ কার্ভ। এই জিনিসটা তুমি যদি মুখস্থ করে ফেলো তাহলে কিন্তু তুমি সব আনসারই দিতে পারবা। ঘুরে ফিরে আসলে এগুলাই আসে। আর কিছু ওই যে ডেফিনেশন বলেছিলাম প্রথম দিকে, গ্রোথ এন্ড ডেথ, জেনারেশন টাইম, এগুলাই আসে। দেখো আরেকটা আসে যে ক্লাসিফাই ব্যাকটেরিয়া অন দ্য বেসিস অফ অক্সিজেন রিকোয়ারমেন্ট, যেটা গত ক্লাসেও বলেছিলাম। আর হোয়াট ইজ দ্য ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ এক্সপোনেনশিয়াল ফেজ অফ ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের আপাতত ব্যাকটেরিয়াল গ্রোথের উপর। আমি নরমাল ফ্লো আজকে নেওয়ার কথা ছিল, তবে আমার কাছে মনে হলো যে নরমাল ফ্লোটা আমি একটু পরে নিই, আমাদের প্যাথোজেনিসটা ইম্পর্টেন্ট, ওটা আগে নিয়ে নিই। আর এই তো, আমাদের কার কোনো প্রশ্ন আছে? ম্যাম কেমোস্ট্যাটে তো কোনো ডেড সেল থাকবে না। না, ডেড সেল থাকে না, বা ডেড সেল থাকলেও এটা এমন ভাবে প্রোডাকশন করা হয় ডেড সেলটা চলে যায়, শুধু এখানে মাল্টিপ্লিকেশন যেগুলো করলে ভায়াবল ব্যাকটেরিয়া থাকে, শুধু ভায়াবল ব্যাকটেরিয়া থাকবে। ডেড সেলটা ওই যে ছবিটা যেটা দেখালাম সেখানে চলে যায়, মানে ডিসকার্ড হয়ে যায়। এখানে ডেড সেলগুলো ডিসকার্ড হয়ে যায়, এখানে শুধুমাত্র ভায়াবল সেলগুলো থাকে। ম্যাম তাহলে স্টেশনারি ফেজ বলা হচ্ছে শুধুমাত্র কি ভায়াবল সেল থাকছে এই জন্য? হ্যাঁ, ভায়াবল সেল থাকছে, এবং যে ডেথ গুলো হচ্ছে সেই ডেথ সেলগুলোকে ওরা ডিসকার্ড করে দিচ্ছে, শুধু ভায়াবল সেলগুলোকে নিয়ে তারা মাল্টিপ্লিকেশন করে তারা ওই ইনসুলিন প্রোডাকশনের ক্ষেত্রে তো মেইনলি এটা ইউজ হয়, তখন কন্টিনিউয়াসলি তারা ইনসুলিন প্রোডাকশন করে। যে সেলগুলা ডেথ হয়ে যায় সেগুলোকে তারা সরায় ফেলে, আর সেই সাথে তারা মাল্টিপ্লিকেশন হয়ে যেই সেলগুলো হচ্ছে সেই সেলগুলো থেকে কন্টিনিউয়াস ইনসুলিন প্রোডাকশন হচ্ছে। তার মানে ম্যাডাম এখানে মানে ভায়াবল সেল ডেড সেল দুইটাই প্রোডাকশন হচ্ছে, কিন্তু আমরা মানে ইউজ করতেছি ভায়াবল সেলটা, কাজ করছি ভায়াবল সেল দিয়ে। জি থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, ইউজ করছি ভায়াবল সেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম। ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন? কে কোনো প্রশ্ন করবে? আচ্ছা, কে কোনো প্রশ্ন করছে না, তাহলে কি আমি করব? ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকের মতো ক্লাসটা শেষ হচ্ছে। হ্যাঁ বলো। আসলে নেক্সট ইয়েতে নিব, বৃহস্পতিবার নিতে যাচ্ছি। হ্যাঁ, তো এই মাঝে আমার একটু অফিসিয়াল কাজ আছে, তো আমি এই সপ্তাহে সোমবারে নিব না, আমি একবারে নেক্সট থার্সডেতে নিচ্ছি। ঠিক আছে, এই নেক্সট থার্সডে আমি নিব প্যাথোজেনেসিস নিয়ে। তোমরা একটু পড়ে এসো, হ্যাঁ, একটু তোমাদের যে গাইড বই বা তোমার যেটা কমফোর্ট ফিল করো, তোমার বই বলো, তোমাদের মেইন যে রিভিউ লেঞ্চ আছে, যে বইটা তোমাদের কমফোর্ট ফিল হয় সেটা একটু পড়ে এসো প্যাথোজেনেসিস, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে বা ক্যাচ করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আজকের জন্য রাখি। আজকের জন্য আল্লাহ হাফেজ। হ্যাঁ।